আচ্ছা, একটু রিকল করি। হ্যাঁ, গত ক্লাসে মানে অনেকেই আবার এই যে এখন জয়েন করেছেন, তো তাদের জন্য একটু বলা। আর যদি হচ্ছে যে ওই ফার্স্ট ভিডিওটা দেখেন, তাহলে তো ওখানে একটু ডিটেল জানতে পারবেনই। বাট আমাদের প্রতি ক্লাসে মানে যদি প্রিভিয়াস কোনো ক্লাস থাকে, সেই ক্লাসটা আমরা একটু রিকল করে শুরু করি আর কি। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নোটপ্যাড নিয়ে বসবেন, লিখে রাখবেন। আমি যখন বলবো তখন প্রশ্ন করবেন, তার আগে কোনো প্রকার প্রশ্ন করা যাবে না। ঠিক আছে? আর ভাই হন, বন্ধু হন, আমার থেকে 50 বছরের বড় হন, কোনো সমস্যা নেই। ক্লাসের মধ্যে আউল ফাউল কথা বললে একদম সাইজ করে দিব আর কি, যেই হন। ঠিক আছে, যে তামাত্তারি আপনি হন, কোনো সমস্যা নেই। আচ্ছা, গত ক্লাসগুলোতে আরেকটা কথা বলে রাখি, কাউকে ডিরেক্ট শক দিব, আর কাউকে মিষ্টি কথাই বলে দিব, 3 দিন ঘুমাতে পারবেন না, সে যেই হন আপনি। আচ্ছা, দেখেন গত ক্লাসগুলোতে আমাদের মূল বিষয়বস্তু ছিল যে আমরা বেসিক ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়ালেখা করেছিলাম, যে সেখানে কি থাকে কি থাকে না, আমরা এই কোর্সটার মাধ্যমে কি শেখাবো, সেটা দিয়ে কি করা যাবে, আদৌ কিছু করে খাওয়া যাবে কি যাবে না, সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম আর কি। হ্যাঁ, এবং আমাদের প্রত্যেকটা ইসের একটা ইয়া থাকে, মানে যে কোনো একটা যাই করেন আর কি জীবনের, মানে যে কাজই আপনি করতেছেন প্রত্যেকের একটা স্মার্ট গোল থাকে, সেই বিষয়গুলো আলোচনা করেছিলাম। এখানেও আমাদের সেরকম একটা আছে। কেন আমরা এই যে জিনিসটা শিখতে যাচ্ছি সেগুলো শিখবো, সেগুলো নিয়ে বলেছিলাম, এবং উইথ ডেটা, যাতে আমরা একটু মাইন্ডসেটটা ভালো হয়। মানে শেষ দিন পর্যন্ত ক্লাসে ধৈর্য ধরে বসে থাকতে পারে, যে না কিছু করা যাবে, এই সমস্ত ব্যাপার স্যাপার আর কি, তাই না? পাশাপাশি আমরা মার্কেটিং এর বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। যারা এমবিএ পড়েছেন তারা এর আরো ডিটেল জানেন, বাট আমার এই কোর্সে যতটুকু লাগবে ততটুকু তো থাকবে, এবং সামনে আরো যত আগাবো তত এই জিনিসগুলো ঘুরে ফিরে আসবে আর কি। আচ্ছা, ডেটা ড্রিভেন, মানে প্রথমে ছিল মার্কেটিং, তারপরে হলো ডিজিটাল মার্কেটিং, ডেটা ড্রিভেন, এখন আবার এআই ড্রিভেন, বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে। সেই জিনিসগুলো কি জিনিস আমরা বোঝার চেষ্টা করেছিলাম আর কি। আমরা আমাদের কোর্স ওভারভিউতে বলেছিলাম যে আমাদের ফেসবুকের মধ্যে আমরা কি কি শিখবো, গুগল অ্যাডস এর মধ্যে আমরা কি কি শিখবো, ওয়েব অ্যানালিটিক্স এর মধ্যে আমরা কি কি শিখবো, সেই কথাগুলো আমাদের প্রিভিয়াস ক্লাসে বলা হয়েছিল। আজকে আমরা গুগল অ্যাডস দিয়েই শুরু করব আর কি। হ্যাঁ, মানে আমাদের মূল ক্লাস ধরেন, হ্যাঁ ওই দিনও প্রত্যেকটা কথাই খুব ইম্পর্টেন্ট ছিল, অনেকে ইম্পর্টেন্স খুঁজে পান না, বাট পাবেন আর কি। যাই হোক, যদি মন দিয়ে দেখেন, রিয়েলাইজ করেন কথাগুলো, তাহলে অনেক কিছুই পাবেন। আর না হলে কোনো কিছু পাবেন না আর কি। হ্যাঁ, মানে ওই যে শ্রোতা যদি বধির হয়, তাহলে মাহফুজুর রহমানের গানও তার কাছে যা, উস্তাদ ফতে আলী খানের গানও তার কাছে তাই, যদি আপনি বধির হন আর কি। আর যদি চোখ কান খোলা থাকে, তাহলে ভাই অনেক কিছুই পাবে, দ্যাটস ইট। তো যাই হোক, আমরা গুগল অ্যাডস এর মধ্যে আমরা গুগল পিপিসি অ্যাড, ডিসপ্লে অ্যাড, ইউটিউব অ্যাডস, কনভার্সন ট্র্যাকিং, রিমার্কেটিং স্ট্র্যাটেজি, জিনিসগুলো আমরা পড়ালেখা করবো, সেই কথাগুলো আমরা বলেছিলাম। তাহলে আজকে আমরা শুরু করব গুগল অ্যাডস নিয়ে কথাবার্তা। কিন্তু গুগল অ্যাডস এর মধ্যে দেখেন আমরা অনেকগুলো ইয়া দেখতেছি, মানে সার্চ অ্যাডভার্টাইজিং দেখতেছি, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, ইউটিউব অ্যাডভার্টাইজিং, কনভার্সন ট্র্যাকিং, রিমার্কেটিং স্ট্র্যাটেজি, জিনিসগুলো দেখতেছি। আমরা আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করব, দেন আমরা সামনে আগাবো। খুব ভালো কথা। দেখেন, আমরা যখন মানে বর্তমানে ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা যখন কোনো কিছু আমাদের মাথার মধ্যে আসে, ঠিক আছে, ইভেন ওই যে আমি একটা শুনেছিলাম যে একটা লোক ওই রামপুরা ব্রিজ থেকে ধরেন হচ্ছে যে সে উত্তরা 6 নম্বরে গেছে আর কি। তো উত্তরা 6 নম্বরে যাওয়ার পথে সে হচ্ছে যে ওই তার পাশে একটা মেয়ে বসেছিল। তো মেয়েটার সাথে আসলে কথা বলে সাহস পাই নাই। পরে সে 6 নম্বর সেক্টরে পৌঁছানোর পরে বাস থেকে নেমে গুগলে সার্চ দিছে যে যে মেয়েটি আমার পাশে বসা ছিল বাসে, ওই মেয়েটির বাড়ি কোথায়, নাম কি, ইত্যাদি, মানে তার পরিচয় জানতে চাইছে। মানে এই পর্যায়ে চলে গেছে আর কি। আমরা গুগলে মানে ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা সবকিছু এইভাবে গুগল নির্ভর বা কোনো সার্চ টার্চ দিয়ে আর কি, দ্যাটস ইট। ঠিক আছে? আচ্ছা, এখন গুগল.কম নামে একটা প্ল্যাটফর্ম আছে, এটা আমরা সবাই জানি, একদম ফ্রি, ব্যবহার করি, কোনো ব্যাপার না। এবং মজার ব্যাপার কি জানেন, এই গুগল.কমে আপনার হচ্ছে যে মানে পার সেকেন্ডে 99,000 কুয়েরি সে হ্যান্ডেল করে, কে? এই গুগল.কম। তো এট এ টাইমে এক সেকেন্ডে তো আপনি ভাই 10টা সার্চ দিতে পারেন। তার মানে আমরা বলতে পারি পার সেকেন্ডে 99,000 মানুষ এই গুগলে সার্চ দেয়। কি উদ্দেশ্যে সার্চ দেয় ভাই? উদ্দেশ্য দুইটা: হয় কোনো কিছু জানতে সার্চ দেয়, অথবা কোনো কিছু কিনতে সার্চ দেয়। এর বাইরে কিন্তু গুগলে আর কোনো কারণে কেউ সার্চ দেয়, হয় কোনো কিছু জানতে অথবা কোনো কিছু কিনতে।
এখন কোনো কিছু কি জানতে সার্চ দেয়, এটা খুব সহজ কথা, কোনো কিছু জানতে সার্চ দিতেই পারে, কোনো ব্যাপার না। কিন্তু কোনো কিছু কিনতে সার্চ দিবে ভাই কেন গুগলে? কারণ গুগল তো কোনো ই কমার্স প্ল্যাটফর্ম, গুগল কি দারাজ, গুগল কি অ্যামাজন, গুগল কি ফ্লিপকার্ট না। তাহলে গুগল এটা কেন সার্চ দেয়? একটা অনলাইন বিহেভিয়ারে দেখা গেছে যে যখন কোনো মানুষ কোনো একটা প্রোডাক্ট পারচেস করে, তখন ওই প্রোডাক্টটা সম্পর্কে তারা এক্সপ্লোর করে। কোনো একটা অনলাইন বিহেভিয়ারে, মানে সারা পৃথিবীর যত মানুষ অনলাইনে আছে, এই অনলাইন বিহেভিয়ারে দেখা যায় কোনো মানুষ যদি কোনো কিছু কিনতে চায় থ্রু অনলাইন, তাহলে সে হচ্ছে যে সেটা সার্চ দিয়ে এক্সপ্লোর করে। যেমন ধরেন আপনি iPhone 15 কিনবেন, তাহলে দ্বিধাদ্বন্দ্বে আছেন কি রে ভাই, iPhone 15 কিনবো নাকি স্যামসাং এর ওই যে লেটেস্ট ওইটা কোনটা জানি না, ভুলে গেছি, ভুলে যায়নি, আমি জানি না, ওইটা কিনবো। তখন তারা কম্পেয়ার করে, কম্পারাইজন করে, এটা কিনবো না এটা কিনবো, এখানে কি কি আছে, এখানে কি, এর প্রসেসর কত, এর র্যাম কত, রম কত, অমুক কি তমুক, কম্পেয়ার করে। এই জিনিসটাকে আমরা যখন অনলাইন বিহেভিয়ার ক্ষেত্রে আমরা বলি যে বায়ার জার্নি বলতে পারো, অথবা হচ্ছে যে বায়ারের বাইং বিহেভিয়ার বলতে পারো, এরকম আর কি। এই জন্য গুগলে সার্চ দেয়। এবং আরেকটা রিসার্চ বলছে, যখন কোনো মানুষ কোনো বাইং ইন্টেনশন নিয়ে গুগলে সার্চ দেয়, তখন সেই ভদ্রলোক উইদিন 5 ডেজের মধ্যে ওই প্রোডাক্টটা কেনে। সে যে কোনো ব্র্যান্ডের কাছ থেকে কিনতে পারে। আপনার যদি কোনো কোম্পানি থাকে, যদি আপনি সেটা সেই প্রোডাক্টটা সেল করেন, আপনার কাছ থেকেও কিনতে পারে, আপনার কম্পিউটারের কাছ থেকে কিনতে পারে, কিন্তু উইদিন 5 ডেজের মধ্যে কেনে। রিসার্চ রিসার্চ বলছে এই আর কি। তাহলে গুগলে মানুষ সার্চ দেয় কোনো কিছু কিনতে অথবা কোনো কিছু জানতে। আরেকটা কথা বলেছি যে গুগলে যখন প্রতি সেকেন্ডে 99,000 মানুষ এখানে কুয়েরি করে, তাদের একটাই উদ্দেশ্য কোনো কিছু জানার জন্য অথবা কোনো কিছু কেনার জন্য। এখন খুব খেয়াল করে দেখেন, তার মানে এই গুগলের কি অভাবনীয় ক্ষমতা। এই Google.com একটা সিম্পল জিনিস, সিম্পল জিনিস মানে দেখতে আর কি, ব্যাকএন্ডে অনেক বড় কাহিনী। তো এই সিম্পল জিনিসটা পার সেকেন্ডে 99,000 মানুষকে এক জায়গায় করে ফেলে। যদি আমরা গত ক্লাসকে একটু রিকল করি, যদি গত ক্লাসকে আমরা একটু রিকল করি, ওই সেই গ্রিকের গল্প থেকে যদি এই এখনকার এই ফেসবুক, গুগল, এই সমস্ত ইউটিউব এইগুলো নিয়ে চিন্তা করি, তাহলে দেখেন যেখানে আমরা বলেছিলাম যে মার্কেটিং কমিউনিকেশন সেখানেই হয় যেখানে লোক সমাগম বেশি হয়। যে কারণেই কিন্তু দেখবেন গ্রামগঞ্জে আগে শ্রীপুরে ট্যাবলেট বিক্রি করার জন্য আগে গান বাজনা গায়ে নিয়ে লোকজন জড়ো করতো, তারপরে তারা ট্যাবলেট বিক্রি করার জন্য। এটাই নিয়ম। তার মানে যেখানে লোক সমাগম বেশি হয় সেখানেই মার্কেটিং কমিউনিকেশন হয় আর কি। এখন ধরেন গুগলে আমি সুন্দর করে একটা সার্চ দিই, আমার খুব প্রিয় কিওয়ার্ড ওয়েব হোস্টিং। এই ওয়েব হোস্টিংটা লিখে যদি আমি একটু সার্চ দিই, খুব খেয়াল করে দেখেন, আমি Google.com আসলাম, ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলাম, আমার মতো কিন্তু এই সেকেন্ডে 99,000 মানুষ সার্চ দিচ্ছে, তারা বিভিন্ন ধরনের কিওয়ার্ড লিখে। আচ্ছা, এইটাকে আমরা ওয়ার্ড না বলে কেন কিওয়ার্ড বলছি, বা একটা সেন্টেন্স কেন না বলছি না, বলছেন এগুলো নিয়ে আমরা পরে আসি। খুব খেয়াল করে দেখেন যে এইখানে আমরা হোস্ট গেটারের একটা অ্যাড দেখতে পাচ্ছি, A to Z হোস্টিং এর একটা অ্যাড দেখতে পাচ্ছি, হোস্ট কি হোস্ট নিন এর একটা অ্যাড দেখতে পাচ্ছি, হোস্টিং গারের একটা অ্যাড দেখতে পাচ্ছি। কিভাবে আমরা বুঝলাম এটা অ্যাড? কারণ এর আগে সুন্দর করে লেখা আছে স্পন্সর। আগে অ্যাড লিখতো, এই 6 মাস 1 বছর হলো গুগল এটা চেঞ্জ করে নাম দিয়েছে কি ভাই, স্পন্সর্ড লেখে। এখানে স্পন্সর্ড লেখা আছে, এখানে স্পন্সর্ড লেখা আছে, এখানে স্পন্সর্ড। তার মানে বোঝা যাচ্ছে এইখানে আমরা একটা অ্যাডভার্টাইজিং দেখতে পাচ্ছি। আচ্ছা, নিচের গুলোতে এই যে নেমসিপ হোস্টিং এগুলোর আগে স্পন্সর লেখা আছে না, আমরা দেখতে পাচ্ছি না। তার মানে এগুলো অর্গানিক ভাবেই এসেছে, সামন সার্চ দিল, অর্গানিক ভাবে এগুলো আসছে। উপর নিচের দিকে দেখি তো নিচের দিকেও নাই, তাই না? অর্গানিক ভাবে এসেছে, থ্রু এসইও বা অর্গানিক ভাবে এসেছে, আমরা অর্গানিক বলি আর কি, তাই না? তাহলে এই ভদ্রলোক, আমরা কি করে একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, এখন এই হোস্ট গেটর এই ভদ্রলোকটাকে একটা কোম্পানি, একটা ব্র্যান্ড, একটা বিজনেস, সে কি করেছে, ওয়েব হোস্টিং লিখে সার্চ দিয়েছে সামওয়ান, তার এগেনস্টে এই ভদ্রলোক অ্যাডভার্টাইজিং করতেছে। কারণ কি, যে এই গুগলের ক্ষমতা আছে পার সেকেন্ডে 99,000 মানুষকে সে এক জায়গায় করে ফেলতে পারে। অতএব হয়তো ওয়েব হোস্টিং লিখে এর মধ্যে 500 মানুষ সার্চ দিয়েছে ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা লিখে ধরো, অথবা 30 জন মানুষ সার্চ দিয়েছে, ওই 30 জনের তারা এই ধরনের অ্যাড গুলো দেখতেছে, রেলিভেন্ট ওয়েব হোস্টিং লিখে সার্চ দিয়েছে, তার কাছে ওয়েব হোস্টিং রিলেটেডই অ্যাড দেখানো হচ্ছে। কিভাবে বুঝলাম? কারণ এখানে স্পন্সর্ড লেখা আছে, ঠিক আছে।
এই অ্যাড গুলোর মধ্যে দেখেন ইমেজের কোনো বালাই নাই। কি আছে ভাই? এখানে একটা ইমেজের বালাই আছে, এখানে একটা এই যে হোস্ট গেটারের একটা লোগো আছে, তার ব্র্যান্ড নেমটা আছে, ওয়েবসাইটের অ্যাড্রেসটা আছে, আর কোনো কিছু নেই। এখানে সবকিছু কি? টেক্সট। এই ধরনের অ্যাডভার্টাইজিং কে, গুগল অ্যাডস এর এই ধরনের অ্যাডভার্টাইজিং কে আমরা বলি হচ্ছে গুগল সার্চ অ্যাড। এর আরেকটা নাম, আমাদের মতো ডিজিটাল মার্কেটার বলো বা ডিজি বাদ দিয়ে টাল মার্কেটার বলো, এরা এদেরকে নাম দিয়েছে পিপিসি অ্যাড। পিপিসি, পে পার ক্লিক। এগুলো নিয়ে আমরা আরো জানবো, পরবর্তীতে বুঝবো কেন। কারণ এখন যদি আমি এখানে একটা ক্লিক করি, তাহলে এই ভদ্রলোকের কাছ থেকে সে একটা পরিমাণ টাকা কেটে নিছে। আর সে কত টাকা কেটে নিছে, কিভাবে কাটে, এগুলো আমরা পরবর্তীতে শিখবো। বাট এই ধরনের নামটা পেপার ক্লিক অ্যাডও বলে। মূলত গুগল থেকে নাজিল হওয়া কথা হলো গুগল সার্চ অ্যাডস বা গুগল সার্চ, দ্যাটস ইট। আচ্ছা, এখন আমরা একটা শব্দ ব্যবহার করেছি, এই শব্দটার নাম হলো, এটাকে আমরা বলেছি কিওয়ার্ড। কেন এটা কিওয়ার্ড ভাই? এটা কেন ওয়ার্ড না বা এটা সেন্টেন্স কেন, এটা কেন কিওয়ার্ড? কিওয়ার্ড তার কারণ হলো, দেখেন যে যেমন একটা মানুষ সিম্পলি পার্সন থাকে, পার্সন থেকে আস্তে আস্তে কি পার্সন হয়ে দাঁড়ায়। যেমন ধরেন হুমায়ুন আহমেদ, এই মানুষ কি আর পার্সন আছে ভাই? কেমন আর পার্সন নেই, সে কি পার্সন হয়ে গেছে কেন? কারণ তার অনেক উপন্যাস আছে, তার অনেক নাটক আছে, তার অনেক সিনেমা আছে, তার অনেক লেখা আছে, সবাই তাকে চিনে। সে পার্সন থেকে আস্তে আস্তে কি পার্সন হয়ে দাঁড়িয়েছে, তাই না? একটা কিওয়ার্ড, একটা ওয়ার্ড তখনই কিওয়ার্ড হয়ে দাঁড়ায় যখন ওই কিওয়ার্ডটা লিখে বা ওই ওয়ার্ডটা লিখে মানুষ সার্চ দেয়। তার মানে ওই ওয়ার্ডটাকে আমরা তখনই কিওয়ার্ড বলবো যখন ওই ওয়ার্ডটা দিয়ে মানুষ সার্চ দেয়। আমরা পরবর্তীতে দেখবো আর কি, হ্যাঁ। আচ্ছা, আমার ওই এক্সটেনশনটা মার খাইছে, যাই হোক। পরবর্তীতে আমরা দেখবো যে এই কিওয়ার্ডটা দিয়েও মাসে মানুষ কতবার সার্চ দেয়, এই যেগুলো দেখবো। হয়তো এই ওয়েবসাইট লিখে 4-5 হাজার বা 10,000 বা 14-15 হাজার মানুষ পার মান্থে সার্চ দেয়। 14-15 হাজার মানুষ না, 14-15 হাজার বার সার্চ হয়। মানে আমি যেমন লিখে সার্চ দিলাম, এইরকম 14-15 হাজার মানুষ হয়তো এই কিওয়ার্ডটা লিখে সার্চ দেয়, যে কারণে এই ভদ্রলোকটা ওয়ার্ডটা থেকে কিওয়ার্ড হয়ে গেছে। ফ্যান্টাস্টিক। তাহলে আমরা বুঝলাম যে এটা একটা অ্যাডভার্টাইজিং। কেন এখানে অ্যাডভার্টাইজিং করতেছে? কারণ মার্কেটিং কমিউনিকেশনের প্রিভিয়াস ক্লাস, মার্কেটিং কমিউনিকেশনের রুলস হলো যেখানে লোক সমাগম বেশি সেখানেই মার্কেটিং কমিউনিকেশন হয়। ও জানে যে গুগল.কম এ আইসা মানে 99,000 মানুষ পার সেকেন্ডে সার্চ দেয়, সো এখানে লোক 99,000 মানুষ আসে। যে যে কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছে তার সামনে ঠিক সেই ধরনের কমিউনিকেশন করতেছে। ওয়েব হোস্টিং লিখে সার্চ দিচ্ছে, ওয়েব হোস্টিং লিখে ওয়েব হোস্টিং প্রোভাইড করে এই কোম্পানিগুলো, এই কোম্পানিগুলোর অ্যাডভার্টাইজিং আমরা দেখতেছি। কেন চিনলাম? কারণ এর উপরে অ্যাডভার্টাইজিং লেখা আছে। এবং এখানে কোনো প্রকার ইমেজের বালাই নাই, বাট কিছু ইমেজ এক্সটেনশন আসছে, দেখাই দেখাই না, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এখানে একটা ছোট্ট ইমেজ, একটা লোগো দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই ধরনের অ্যাডকে আমরা বলি গুগল সার্চ অ্যাড, গুগল পিপিসি অ্যাড, গুগল টেক্সট অ্যাডও আপনি বলতে পারেন। দ্যাটস ইট। আচ্ছা, এবার আমরা আসেন, আমরা একটু প্রথম আলোতে যাই। আমরা একটু প্রথম আলোতে যাই। আপনি এই প্রথম আলোতে যেতে পারেন, আপনি যে কোনো ব্লগ সাইটে যেতে পারেন। আমরা ধরেন দা দা ভিআর হেডসেট নামে একটা ব্লগ সাইট আছে, আমরা এই সাইটটাতে গেলাম। ধরো ধরো এই সাইটটাতে গেলাম। হুম, আমরা ধরো এই সাইটটাতে গেলাম। অথবা আপনারা যখন মোবাইল থেকে প্লে স্টোর গুলোতে যান, মোবাইল থেকে যদি আমরা একটু আমরা এখানে দেখতে পারবো না, কিন্তু মোবাইল থেকে যখন আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে আপনি কোনো একটা কিছু লিখে সার্চ দেন। ধরেন আপনি ফেসবুক ডাউনলোড করবেন বা কোনো গেম ডাউনলোড করবেন। যখন আপনি ওইটা লিখে সার্চ দেন, দেখবেন ওই রিলেটেড কিছু স্পন্সার্ড অ্যাড দেখায়। ধরেন আপনি সার্চ দিলেন ক্রিকেট গেম, তো ক্রিকেট গেম কিছু অর্গানিক্যালি আসবে এইভাবে। দেন পাশেই দেখবেন যে স্পন্সার্ড বা রেলিভেন্ট হোয়াট ইউ সার্চ, এই টাইপের কথাবার্তা লিখে দেখবেন যে স্পন্সার্ড কিছু অ্যাড আসে, লেখা থাকে স্পন্সার্ড, তখনই আপনি বুঝবেন সেটা অ্যাড। এরকম আর কি। এছাড়াও ধরেন আমরা বিভিন্ন ধরনের গেম খেলি, এই মা বোনেরা লুডো খেলে, অমুক খেলে, তমুক খেলে, ক্রিকেট খেলে, ক্যারাম বোর্ড খেলে। দেখবেন ক্যারাম বোর্ড, লুডো এগুলো খেলতে খেলতে মাঝখানে যখন এক একটা ওভার টভার শেষ হয়, মাঝখানে মাঝখানে ওই গেমের মাঝে আমরা বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিং দেখতে পাই। তার মানে ওখানেও আমরা দেখতে পাই, তাই না? আচ্ছা, এখন এই যে আমি প্রথম আলোতে আসলাম,
প্রথম আলোতে আসার পরে ধরো আমরা যদি একটু স্ক্রল করি, কিরে ভাই কোনো অ্যাড নাই। আচ্ছা ঠিক আছে, আমরা সোনার দাম আরো বেড়েছে, এটা আমরা একটু পড়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। আসে নাই। বাহ, অ্যাডমিট দেয় বন্ধ করে দিচ্ছে। আচ্ছা আসে নাই, এটা একটা অ্যাড দেখাচ্ছে, এটা একটা অ্যাড দেখাচ্ছে, কিন্তু এটা গুগলের মাধ্যমে অ্যাড নয়। দেখি আমরা একটু বাংলাদেশে যাই, তারপরে আমরা এই যে একটা অ্যাড পাইছি। দেখেন এই আমরা যদি মাউসটা রাখি সুন্দর করে এখানে দেখাবে গুগল দ্বারা বিজ্ঞাপন। তার মানে এই অ্যাডটা, এই যে এখানে যদি আমরা মাউস রাখলে দেখাই, এখানে দেখাচ্ছে না, এইটা গুগল দ্বারা বিজ্ঞাপন। কিন্তু এই জিনিসটা দেখতে কেমন হয়, একটা ব্যানার, একটা ইমেজ, এখানে লোগোটা আছে, সরি এখানে মনে হয় কিছু একটা লিখেছে, হ্যাপিনেস হ্যাপিনেস লিখেছে, এখানে ওই ব্র্যান্ডের লোগোটা দিয়েছে, এখানে ওরা একটা কপি লিখেছে, কপি টপি কি জিনিস, কন্টেন্ট কি জিনিস আস্তে আস্তে আমরা পরে বুঝবো। যদি এখানে আমরা ক্লিক করি তাহলে ওর ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে যাবে, তাই না? এবং আমরা গুগল দ্বারা বিজ্ঞাপন একটা দেখি, এরকম আপনি নিচে নামবেন, এই বিজ্ঞাপনটা প্রথম আলো থেকে দেওয়া হয়েছে, এরকম দেখবেন যে অনেক জায়গায় এরকম গুগল দ্বারা বিজ্ঞাপন আছে। আমরা যদি এটা একটু দেখি, যেমন ধরো আমরা যদি এখানে একটু দেখি, আমরা যদি এখানে একটু মাউস রাখি, দেখেন অ্যাডস বাই গুগল। তার মানে এই যে মেনি সেটের অ্যাড দিয়েছে, এটাও একটা ব্যানার, এখানে টেক্সট এবং ইমেজের কম্বিনেশন, এখানে একটা সিটিএ বাটন আছে, সিটিএ কি জিনিস সেগুলো আমরা পরে বুঝবো। এখানে আমরা দেখেন গুগল অ্যাডস বাই গুগল, গুগল দ্বারা বিজ্ঞাপন, এখানে আমরা একটা অ্যাড দেখতে পাচ্ছি, তাই না? এরকম যদি আমরা স্ক্রল করি তাহলে এরকম হাজারো অ্যাড দেখতে পাই, প্লে স্টোর আপনি দেখতে পান, গেমের মাঝে দেখতে পান, বিভিন্ন ধরনের গেম টেম, বিভিন্ন ধরনের ব্লগ সাইট ফাইটে আমরা এই ধরনের জিনিসপত্র দেখতে পাই। এটা কি ভাই? এটা হচ্ছে একটা ইমেজ, তার মধ্যে টেক্সট বা কপি, ইমেজ এবং টেক্সটের কম্বিনেশন, ওভারঅলটাকে আমরা বলি হচ্ছে ব্যানার, তাই না? তার মানে এটাও একটা অ্যাড ফরম্যাট। এই অ্যাড ফরম্যাটটাকে আমরা বলি হচ্ছে গুগল ডিসপ্লে অ্যাড। আগেরটা শিখলাম গুগল সার্চ অ্যাড, আর এটা শিখলাম হচ্ছে গুগল ডিসপ্লে অ্যাডস। তার মানে এখানে এটা ডিফাইন করেছে গুগল, নাম দিয়েছে, কি নাম দিয়েছে ভাই? যে এইটা যেগুলো ব্যানার অ্যাড, মানে যেখানে টেক্সট এবং ইমেজের কম্বিনেশন, সেই ধরনের অ্যাডটাকে গুগল ডিফাইন করেছে, কি নাম দিয়ে দিয়েছে? এর নাম যদি গোলাপ ফুল দিত তাহলে গোলাপ ফুলই হতো, অথবা এর নাম যদি গোবর দিত তাহলে গোবরই হতো, গুগল গোবর অ্যাডস হইতো। গুগল এটা নাম দিয়েছে কি ভাই? গুগল ডিসপ্লে অ্যাড বা গুগল ব্যানার অ্যাডস, এটা নাম দিয়েছে, টেক্সট এবং ইমেজের কম্বিনেশন, দ্যাটস ইট। এখন ধরো আমরা যদি একটু, ধরো যে গোপাল ভাঁড় ইউটিউব, ইউটিউব ফেসবুক, এদের এই পার্সোনাল ফিডে যাওয়া ভাই খুব কষ্টের কাজ আর কি, বুঝছেন? কারণ ফেসবুক, ইউটিউব এই সমস্ত ধরেন যে ওই মানে ইউজারের বিহেভিয়ার অনুযায়ী তার ফিড সাজায় আর কি। তা আমি যদি আমার ডিরেক্ট ফিডে যাই তাহলে তো আমার সবার চরিত্র সম্পর্কে আপনারা জানা যাবে না, কারণ আমি ম্যাক্সিমাম টাইমই পরিমনির ভিডিও দেখি, ওই আমার নিউজ ফিড পরিমনির ভিডিও দিয়ে ভরা, বুঝছেন? যে কারণে আর ওইদিকে গেলাম না, একবারে সার্চ দিয়ে এখানে আসলাম। আচ্ছা, দেখেন আমরা একটা ভিডিও দেখতে যাচ্ছি, ভিডিওটা কোন চ্যানেলের? সনি আর্ট চ্যানেল। ভিডিওটার টাইটেল কি? গোপাল ভাঁড়ের গোপালের ভ্রমণ। ঠিক আছে, এপিসোড নাম্বার এত। আমরা দেখতে আসছি কিন্তু গোপালের ভ্রমণ, গোপাল ভাঁড়ের এই এপিসোডটা সনি আর্ট চ্যানেল। এখন তার আগে এই ভিডিওটা দেখতে এসে এর উপরে আমরা দেখেন স্পন্সর লেখা আছে, আমরা একটা অ্যাড দেখতেছি, যেটা মোশন, নড়তেছে, মুভিং, মুভিং হচ্ছে, দেখেন মুভিং হচ্ছে, তাই না? তার মানে এখানে ইমেজের কম্বিনেশন, টেক্সটের কম্বিনেশন এবং মুভিং, এটাকে আমরা বাংলা ভাষায় বলি ভিডিও। আরো স্মার্টলি যারা বলে, আমরা যে যখন খেলা টেলা দেখি বলে স্ট্রিম, এই এই আইপিএল এর এই স্ট্রিমিংটা কোন চ্যানেলে দেখা যাচ্ছে রে, মানে ভিডিওটা কোন চ্যানেলে দেখা যাচ্ছে, তাই না? স্ট্রিম আর একটা নাম, ভিডিওর একটা নাম কি? স্ট্রিম। তার মানে এটাকে আমরা বলতে পারি ভিডিও অ্যাডস, স্ট্রিমিং অ্যাড, যেটাই তুমি বলতে পারো। তার মানে কোনো একটা ভিডিও আমরা দেখতে আসলাম, ওই ভিডিওর শুরুতে, মাঝে, শেষে, অথবা যে কোনো সময় গুগল অ্যাডস তার মর্জি অনুযায়ী এইখানে অ্যাড গুলো শো করে। এই যে ভিডিও অ্যাডস, এটাকে আমরা ভিডিও অ্যাডস বলি, কিন্তু ভিডিও অ্যাডসও ওয়ান কাইন্ড অফ ডিসপ্লে অ্যাড। ফেসবুক এটাকে ভিডিও অ্যাড বলে, এছাড়াও ভিডিও অ্যাড কিসের অন্তর্ভুক্ত? ডিসপ্লে অ্যাড এর অন্তর্ভুক্ত, দ্যাটস ইট। তাহলে আমরা শিখলাম, জানলাম, বুঝলাম কয়েকটা জিনিস কি, যে গুগলে গুগল অ্যাডস এ কয় ধরনের অ্যাডস আছে? গুগল সার্চ অ্যাড বা টেক্সট অ্যাড বা পিসি অ্যাড আছে, গুগল ডিসপ্লে অ্যাড আছে যেমন টেক্সট এবং ইমেজের কম্বিনেশন, এবং গুগলের ভিডিও অ্যাডস আছে, ভিডিও অ্যাডস ওয়ান কাইন্ড অফ ডিসপ্লে, তাই না? তার মানে
এখন আমরা মোটামুটি গুগলে কয় ধরনের অ্যাডভার্টাইজিং করা যায় সেটা আমরা জানবো। দেখেন ইউটিউবে কেন আমরা অ্যাডভার্টাইজিং দিচ্ছি, ওই একই কথা। এখানে লোক সমাগম আছে, হাজার হাজার লাখ লাখ মানুষ এই ইউটিউবে আইসা তারা ভিডিও দেখে। ঠিক আছে, ইরান মাইরা দিছে বোমা, ইসরায়েলের অবস্থা খারাপ, যারা ধরেন ইসরায়েল পন্থী তারা খুব কষ্ট পান, আর যারা ইরান পন্থী তারা খুব মজা পান, তাই না? এই আর কি। তো এই ভিডিওগুলোর মাঝে মাঝে দেখেন এরকম অ্যাডভার্টাইজিং। কোথায়? ইউটিউবে। কেন ইউটিউবে মানুষ অ্যাড দেয়? ওই মার্কেটিং কমিউনিকেশন রুলস, যেখানে লোক সমাগম বেশি সেখানে অ্যাডভার্টাইজিং করো। ঠিক না? প্রিভিয়াস ক্লাস থেকে। ফ্যান্টাস্টিক। এখন আমাদের প্রশ্ন হলো যে ভাই আপনি সার্চ অ্যাড শিখাইলেন, ডিসপ্লে অ্যাড শিখাইলেন, ভিডিও অ্যাড শিখাইলেন, ভাই গুগল অ্যাডস কি জিনিস এটাই তো শিখাইলেন। তাহলে গুগল অ্যাডস কি জিনিস সেটা আমাদের বুঝতে হবে, তাই না? তাহলে গুগল অ্যাডস আসলে কিছুই না ভাই। গুগল, এই ভদ্রলোক বা বর্তমান নাম আলফাবেট, এই আলফাবেট বা গুগল কোম্পানি, তারা হচ্ছে ডিজিটাল অ্যাডভার্টাইজিং এর জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, যার নাম দিয়েছে গুগল অ্যাডস। তাহলে গুগল অ্যাডস কি জিনিস ভাই? একটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আমরা কি করতে পারি? এইরকম টেক্সট অ্যাড দিতে পারি, এইরকম ডিসপ্লে অ্যাড দিতে পারি, এবং এইরকম ভিডিও অ্যাডভার্টাইজিং করতে পারি। তার নামই হলো গুগল অ্যাডস প্ল্যাটফর্ম। কথা কি বোঝা গেছে না যায় নাই? আচ্ছা, এখন আমরা আসি। এখন আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। গুরুত্বপূর্ণ কথা হলো যে দেখেন, এই যে আমরা এখানে একটা অ্যাডভার্টাইজ, উপরে লেখা আছে বিজ্ঞাপন, কি আরএফএল কিচেন সিঙ্ক। ভেরি গুড, কোনো সমস্যা নেই। এইটা হচ্ছে একটা অ্যাডভার্টাইজিং, কিন্তু এখানে কি কোথাও লেখা আছে অ্যাডস বাই গুগল? নেই। তাহলে তো তাহলে তো প্রথম আলো একটা কোম্পানি, আরএফএল আর একটা কোম্পানি। প্রথম আলোর কি এত ঠেকা পড়ছে যে প্রথম আলো প্রতিদিন 85 লাখ মানুষ পড়ে? প্রথম আলো 85 লাখ মানুষ পড়ে, তাহলে প্রথম আলোর একটা ক্ষমতা আছে, সে 85 লাখ মানুষকে প্রতিদিন ও এক জায়গায় করে। যে কারণে এই আরএফএল কিসেন্সি বা আরএফএল কোম্পানি এই জায়গাটা বেছে নিয়েছে তাদের অ্যাডভার্টাইজিং করার জন্য। কারণ মার্কেটিং কমিউনিকেশন, যেখানে লোক সমাগম বেশি সেখানে মার্কেটিং কমিউনিকেশন করে, খুব ভালো কথা। এখন প্রথম আলো একটা কোম্পানি, আরএফএল আর একটা কোম্পানি। তো প্রথম আলো তো আর আরএফএল এর দুলাভাই না, যে প্রথম আলো আরএফএল এর এই অ্যাডভার্টাইজিংটা এনে দেখাবে। তাহলে নিশ্চয়ই এদের মধ্যে একটা লেনদেন আছে। এই, তার মানে কি কি লেনদেন আছে? প্রথম আলোর সেলস পার্সন আছে, বা প্রথম আলোর সাথে কন্ট্যাক্ট করে আরএফএল কোম্পানি বলেছে ভাই, আমি তোমার এই প্রথম আলোর প্রথম পেজে বা বাংলাদেশ সেকশনে বা যেখানেই হোক আমি একটা অ্যাডভার্টাইজিং করব, তুমি কত টাকা নিবা? কত টাকা নিবা? তো ধরেন ওরা একটা বেসিস টাকা বিক্রি করে, সেগুলো আমি পরে আসতেছি আর কি। প্রথম আলো বলবো ঠিক আছে ভাই, এখানে তোমাকে আমি অ্যাড দেখাবো, 5 লাখ মানুষকে তোমার অ্যাডটা দেখাবো, 7 দিন তোমার অ্যাডটা চলবে, তুমি আমাকে 50,000 টাকা দিবো ধরো। ওই বনিবনা হয়েছে, ওই এগ্রিমেন্ট হয়েছে, টাকা পয়সার লেনদেন হয়েছে, যে কারণে আরএফএল কোম্পানির অ্যাড এখানে দেখাচ্ছে ডিরেক্ট। তার মানে এই ধরনের অ্যাডভার্টাইজিং গুলো করতেছে কিভাবে? প্রথম আলোর সাথে ডিরেক্ট। কিন্তু এই অ্যাডটা কিন্তু প্রথম আলোর সাথে ডিরেক্ট হয় না। এই অ্যাডটা গুগলের মাধ্যমে দিয়েছে, প্রথম আলোতে দেখাচ্ছে। তো প্রথম আলো কেন ভাই এই জায়গাটা গুগল দিয়ে অ্যাড দিচ্ছে? তো গুগল এখানে ক্লিক করলে গুগল টাকা পাবে, প্রথম আলোর কি লাভ? প্রথম আলো কেন এখানে অ্যাড দিতে দিবে? তাহলে নিশ্চয়ই এখানে কোনো লাভ আছে। এই লাভটার জন্য গুগল আর একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেটার নাম হচ্ছে গুগল অ্যাডসেন্স। এটা একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে কি হয়, যখন কোনো একটা, ধরো তুমি একটা অ্যাডসেন্স এবং অ্যাড মব, মোবাইলের জন্য অ্যাড মব, আর গুগল গুগল সরি, অ্যাড মবটা হচ্ছে যে মোবাইলের অ্যাডভার্টাইজিং এর জন্য ওরা এটার মাধ্যমে কানেক্টিভিটি করে। আর যদি কোনো ওয়েবসাইট হয়, যেমন এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ভিআর হেডসেট, এটা কাদের ওয়েবসাইট? কোনো নাম ঠিকানা নেই, এটা একটা ব্লগ সাইট, যে কেউ করতে পারে, তুমি করতে পারো, আমিও করতে পারি। এখানে অ্যাড দেখাচ্ছে, তো এর উপরে অ্যাড দেখাচ্ছে গুগল দ্বারা বিজ্ঞাপন, তাহলে এখানে ক্লিক করলে গুগল টাকা পাবে। তাহলে এই ভিআর হেডসেট এর উপরে যে অ্যাড দেখাচ্ছে, যে পয়সা খরচ করে এতগুলো ব্লগ লিখেছে, তারপরে এখানে ওরা অ্যাডটা দেয়, তাহলে এর কি লাভ? এরকম ব্যাপার। গুগল এক সময় চিন্তা করলো, কিরে ভাই ইউটিউব নাই কিনে ফেললাম, কোনো সমস্যা নেই, And ইউটিউবে আমি সারাদিন ভিডিও বানাইতে পারবো, পারবো না? পারবো নাকি? পারবে না। তাহলে গুগল কি করলো? গুগল বলল যে ভাই, ইউটিউব, ইউটিউব তো গুগলেরই কোম্পানি, তাই না? গুগল বলল যে ভাই, ইউটিউবে তুমি যে কোনো মানুষ ভিডিও তৈরি করে তুমি একটা চ্যানেল ক্রিয়েট করবা ইউটিউবে, সেখানে তুমি তোমার মতো করে কন্টেন্ট তৈরি করবা। আমার কিছু রুলস রেগুলেশন আছে,
যে এই ধরনের কন্টেন্ট তুমি পাবলিশ করতে পারবো পারবা না, এটা একটা ব্যাপার। এইবার তুমি কেন কন্টেন্ট তৈরি করবো ভাই? তোমার এটা কন্টেন্ট তৈরি করে তোমার একটা ক্যামেরা লাগবে, তোমার ক্যামেরাম্যান লাগবে, তোমার অভিনেতা লাগবে বা কন্টেন্ট ক্রিয়েটর লাগবে, তুমি কষ্ট করে এত কিছু করবা, আর আমার এখানে ইউটিউবে তুমি আপলোড করবা কেন? এরকম একটা প্রশ্ন থাকে না? তখন এরকম একটা প্রশ্ন থাকে, তখনও বললো যে ভাই কোনো সমস্যা নেই, তুমি ইউটিউবে তুমি একটা চ্যানেল ক্রিয়েট করবা, রেগুলার ভিডিও আপলোড করবা, তোমার ওই ভিডিওর উপরে আমার গুগল অ্যাডস প্ল্যাটফর্ম থেকে যে সমস্ত ব্র্যান্ড, যেমন এই যে হোস্ট গেট, এরকম হাজারো ব্র্যান্ড আছে, হোস্ট গেট লাখ লাখ হাজার না, কোটি কোটি, এ টু হোস্টিং হোস্টিং, এরা যে অ্যাড দিবে, এদের কাছ থেকে আমি টাকা নিই। এবার সেই অ্যাডটা তোমার আমি দেখাবো কোথায়? এখানে দেখাবো। এখানে কিসের উপর দেখাবো? তোমার কন্টেন্টের উপর দেখাবো। তোমার কন্টেন্টের উপর দেখালে তোমাকে কিছু টাকা দিব, আর কিছু টাকা আমি ইউটিউব বা গুগল নিব। এর এটা 40-60% আছে, ব্লগ সাইট গুলোতে মনে হয় পার্সেন্টেজ আর একটু ডিফারেন্ট আছে, নিউজ সাইট গুলোতে আর একটু পার্সেন্টেজ ডিফারেন্ট। ধরো যদি আমি এখানে ক্লিক করার পর $1 কাটে, হয়তো $65, 55 সেন্ট এই প্রথম আলো পাই, বাকি 45 সেন্ট গুগল পাই। এইভাবে হয়তো লেনদেন মানে দেখতে হবে। প্রথম ইউটিউবেরটা 40-60, এটা 40-60 বা 50, যাই হোক আর কি, ভুলে গেছি আর কি, দেখে নিয়ে আর কি, গুগলে সার্চ দিলেই পাবেন। এইভাবে এখন যখন এটা হচ্ছে, তখন কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরের আর অভাব হচ্ছে না। মানুষ ভিডিও বানাচ্ছে, এখানে আপলোড করতেছে, ওর কন্টেন্ট উপর অ্যাড যাচ্ছে, ওই অ্যাডে ক্লিক করতেছে, গুগলও টাকা কামাচ্ছে, ওরাও কিছু দিচ্ছে। তখন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে আর কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে, এইরকম ব্লগ সাইট তৈরি হচ্ছে আর হচ্ছে আর হচ্ছে, কন্টেন্টের হাজারো কন্টেন্টের ছড়াছড়ি। কিভাবে? এই কারণ এখন এই যে তোমার এই অ্যাডটা আমি এখানে দেখাবো, বা এই যে সনি আর্টের এই অ্যাডটা যে এখানে দেখাবো, এইটা কোনো একটা প্ল্যাটফর্মের থ্রু দিয়ে ওরা ম্যানেজ করতেছে। সেই ম্যানেজিং প্ল্যাটফর্মটার নাম হলো গুগল অ্যাডসেন্স। এখন বিভিন্ন মোবাইল অ্যাপের উপরও অ্যাড দেখায়। ওই ধরো যে সব সব অ্যাপের উপর দেখায় না, সব অ্যাপের উপর, যেমন ধরেন আমরা যদি লারিব, ধরেন আমরা যদি লারিব, লারিব একটা ওয়েবসাইট, লারিব ওয়েবসাইটের উপর কি অ্যাড দেখায় না? এটা একটা বিজনেস ওয়েবসাইট, সে এই মাল বিক্রি করে আর টাকা কামায়। কিন্তু প্রথম আলোর মেন ব্যবসা কি? কন্টেন্ট। সে নিউজ সেল করে। নিউজ সেল করে মানে কি? সবার জন্য ফ্রি, বা যারা 10 টাকা দিয়ে 10 টাকা দিয়ে কেনে সেটা একটা ব্যাপার। তার মানে ওরা হচ্ছে যে এগুলো দেখেন ফ্রি দিয়েছে, তাহলে ওদের ইনকাম কি? ও কি করছে? যে ও এই অ্যাডসেন্স এর সাথে ইন্টিগ্রেটেড হয়েছে। যখন অ্যাডসেন্স এর সাথে ইন্টিগ্রেট হয়েছে, তখন ইন্টিগ্রেট হয়ে গেল, কিছু রুলস রেগুলেশন আছে, ওই জন্য এগুলোতে যাচ্ছে না। আমরা কিন্তু গুগল অ্যাডসেন্স এর ক্লাস নিচ্ছি না ভাই, তো ওই প্রশ্নে যাওয়া যাবে না, হ্যাঁ? তাহলে তাহলে কি দাঁড়ালো? তাহলে গুগল অ্যাডসেন্স এর সাথে যারা ইন্টিগ্রেটেড হচ্ছে, যদি সব রুলস রেগুলেশন সে মানে, তাহলে ওই প্রথম আলোর অ্যাড দেখাবে। প্রথম আলোর উপরে ওই অ্যাডের যে কেউ যখন ক্লিক করে অথবা দেখে, একটা পার্সেন্টেজ গুগল অ্যাডস কাটে, ওখান থেকে কিছু অংশ ভাই এই প্রথম আলোরে দেয়, কিছু অংশ গুগল নিজে খায়। অনুরূপ ভাবে ইউটিউব চ্যানেল যখন ক্রিয়েট করে একটা চ্যানেল, সেটাও অ্যাডসেন্স এর সাথে ইন্টিগ্রেট করে। অ্যাডসেন্স এর সাথে ইন্টিগ্রেট করে যখন অ্যাডসেন্স সেটা অ্যাপ্রুভ করে। এখন তো ইউটিউবে তো অ্যাপ্রুভ না করলেও ধরো তোমার অ্যাড দেখায়, সেটা ডিফারেন্ট থিং। অ্যাপ্রুভ করলে তুমি টাকা পাবো, আদারওয়াইজ পাবো না, বাট অ্যাড দেখাতে পারে। এরপরে হচ্ছে এর উপরে যখন অ্যাড দেখাবে, একটা পার্সেন্টেজ তুমি পাবা, আর একটা পার্সেন্টেজ গুগল নিয়ে যাচ্ছে। অনুরূপ ভাবে যখন অ্যাড মব মানে পৃথিবীর সব কিসের উপরে সব মোবাইল অ্যাপেরও, যেমন হোয়াটসঅ্যাপে কি অ্যাড দেখতে না, সে সে হিসাব আলাদা, ওই হিসাবে আমরা যাচ্ছি না। কিন্তু দেখবেন আমরা যখন বিভিন্ন গেম খেলি, ওর মাঝে মাঝে অ্যাড দেয়, তার মানে ওরা এই অ্যাড গুগল অ্যাড মম প্ল্যাটফর্মটার সাথে ইন্টিগ্রেট হয়েছে। কোথায়? গুগল নেটওয়ার্কের সাথে। এইবার গুগল অ্যাডস এর থ্রু দিয়ে কেউ যখন এখানে অ্যাড দেয়, তখন ওই অ্যাডটা ওই মোবাইল অ্যাপের উপর দেখায়, ওইখান থেকেও একটা পয়সা কাটে। ওই অ্যাপটা যে কোম্পানি বানিয়েছে সেই কোম্পানি একটা টাকা পায়, আর একটা টাকা গুগল খায়। এইভাবে এই অ্যাড নেটওয়ার্কটা কাজ করে। দ্যাটস ইট। এখানে একটা কথা আমরা শিখলাম, অ্যাড নেটওয়ার্ক। ফাইন। গুগলের এরকম দুইটা অ্যাড নেটওয়ার্ক আছে। অ্যাড নেটওয়ার্ক মানে যেখানে অ্যাড দেখায়। তাহলে সার্চ অ্যাড দেখায় সার্চ নেটওয়ার্কে, ডিসপ্লে অ্যাড দেখায় ডিসপ্লে নেটওয়ার্ক। এখন কোনটা সার্চ নেটওয়ার্ক? যেখানে আমরা সার্চ অ্যাড দেখতেছি। সার্চ অ্যাড দেখতেছি কোথায়? google.com এ। তাহলে google.com এর আমরা বলতে পারি গুগলের সার্চ অ্যাড নেটওয়ার্ক। প্লে স্টোরে আমরা কি অ্যাড দেখি? ডিসপ্লে অ্যাড দেখি। তাহলে প্লে স্টোর, এটা গুগলের সম্পত্তি, এখানে অ্যাড দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। এটাকে আমরা বলি হচ্ছে গুগলের ডিসপ্লে অ্যাড নেটওয়ার্ক। এখন এখন হচ্ছে যে গুগল.com গুগলের সম্পত্তি,
অ্যান্ড্রয়েডের প্লে স্টোর গুগলের সম্পত্তি, ইউটিউবের গুগলের সম্পত্তি। তো এখানে অ্যাড দেখাচ্ছে, ভালো কথা। তাহলে এখানে অ্যাড দেখাচ্ছে কেন? কারণ হচ্ছে ওরা কারণ হচ্ছে ওরা কোথায় আছে ভাই? কারণ ওরা হচ্ছে থ্রু গুগল অ্যাডসেন্স এর থ্রু দিয়ে ওরা গুগলের অ্যাড নেটওয়ার্কের সাথে অ্যাড হয়েছে। কিন্তু কিভাবে অ্যাড হয়েছে? অ্যাজ এ পার্টনার হিসেবে। এই জন্য যেগুলো গুগলের সম্পত্তি না, সেগুলোকে আমরা বলি হচ্ছে গুগলের পার্টনার নেটওয়ার্ক। তাহলে এখানে ভিআর হেডসেট যে গুগলের সম্পত্তি নয়, কার সম্পত্তি? এটা আরেকজনের সম্পত্তি। কিন্তু এখানে কি অ্যাড দেখাচ্ছে? ডিসপ্লে অ্যাড দেখাচ্ছে, কারণ টেক্সট এবং ইমেজের কম্বিনেশন। তাহলে এখানে আমরা কি অ্যাড দেখতেছি? ডিসপ্লে অ্যাড। তাহলে এটাকে আমরা বলতে পারি গুগলের পার্টনার অ্যাড নেটওয়ার্ক। ফ্যান্টাস্টিক। প্রথম আলো গুগলের ডিসপ্লে পার্টনার নেটওয়ার্ক। ঠিক আছে। আচ্ছা, এখন সার্চ অ্যাড, যেমন গুগলের অ্যাড তুমি যদি বিং এ যে সার্চ দাও সেখানেও গুগলের অ্যাড দেখাতে দেখাতে আমরা পারি। যদি তুমি ইয়াহুতে গিয়ে সার্চ দাও, ইয়াহু.com এ সার্চ করো কোনো কিছু, সেখানেও আমরা গুগল থেকে অ্যাড দিতে পারি। তার মানে গুগল, ইয়াহু, বিং, এই ডাক ডাক গো, এর এওএল, এরকম প্রায় 40-45টা সার্চ পার্টনারের সাথে ওরা কানেক্টেড আছে। তার মানে আমরা দিব গুগল অ্যাডস অ্যাড, গুগল.com এ দেখাবে, অ্যাজ ওয়েল অ্যাজ কেউ যদি ইয়াহু থেকে সার্চ দেয় সেখানেও আমরা অ্যাড দেখাতে পারি। কিসে? থ্রু গুগল অ্যাডস। এছাড়াও যদি তারা এওএল এ সার্চ দেয় সেখানেও আমরা দিতে পারি। যদি সে আর কি বলবো বিগে দেয় সেখানেও আমরা দেখাতে পারি। কিভাবে? কারণ গুগল অ্যাডস ওদেরকে অ্যাজ এ পার্টনার নেটওয়ার্ক হিসেবে অ্যাড করেছে। ঠিক আছে। যেমন প্রথম আলোকে ওরা ডিসপ্লে পার্টনার নেটওয়ার্ক হিসেবে গুগল অ্যাড করেছে, কিসের মাধ্যমে? থ্রু অ্যাডসেন্স। বিভিন্ন মোবাইল অ্যাপ কিসের মধ্যে অ্যাড করছে? থ্রু অ্যাডমব। দ্যাটস ইট। এখন তাহলে এখন পর্যন্ত আমরা পড়লাম গুগল অ্যাডস কাকে বলে, গুগলের অ্যাডস কোথায় কোথায় দেখায়, গুগল অ্যাডস কত প্রকার। এখানে কারো কোনো প্রশ্ন আছে? আমি জানতে চাই, প্রশ্ন করুন। না বস। আচ্ছা। বস কন্টিনিউ করেন। হুম বস কন্টিনিউ করেন, কোনো প্রশ্ন নাই। হুম হুম হুম, ঠিক আছে। ওকে, ফাইন। আচ্ছা, এটা আমরা বুঝে গেলাম। ফাইন। এখন আসেন, আমরা কিছু জিনিস আমাদের জানতে হবে। বাঁচতে হলে এটা আমাদের জানতেই হবে। কিছু জিনিস, কয়েকটা জিনিস আসলে আমরা কিছু টার্মিনোলজি জানি, নাহলে আমরা সামনে আগাতে পারবো না। তাহলে আমরা কি কি পড়লাম দেখেন। আমরা মোটামুটি আমরা মোটামুটি এই ধরো এই গুগল, এই ডিসপ্লে অ্যাড ফ্যাড কাকে বলে, এই এই সমস্ত স্লাইড ফ্লাইড গুলো আমরা শিখে গেলাম। এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা শিখে গেলাম। গুগল অ্যাডস কাকে বলে সেটা আমরা শিখে গেলাম। গুগল কোন কোন নেটওয়ার্কে দেখায় সেটা আমরা শিখে গেলাম। ফাইন। আরেকটা জিনিস আমাদের একটু জানতে হবে বস। যেমন ধরেন, আমরা একটু আগে বললাম যে গুগলের সার্চ অ্যাড দেখায় সার্চ নেটওয়ার্কে, গুগল.com, অ্যাজ ওয়েল অ্যাজ গুগলের সার্চ পার্টনার নেটওয়ার্কে। আচ্ছা, গুগল ডিসপ্লে অ্যাড দেখায় কোথায়? ভিডিও অ্যাডস তো ডিসপ্লে অ্যাড। তাহলে গুগলের গুগল ডিসপ্লে নেটওয়ার্কে, অ্যাজ ওয়েল অ্যাজ গুগলের ডিসপ্লে পার্টনার নেটওয়ার্কে, যেমন এটা এখানে দেখেন। এখন তার মানে কি? সার্চ 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 নেটওয়ার্কে দেখায়, উইথ সার্চ পার্টনারে দেখায়, ডিসপ্লে ডিসপ্লে নেটওয়ার্কে দেখায়, উইথ ডিসপ্লে পার্টনার নেটওয়ার্কে। এটা বুঝলাম। এছাড়াও তোমার ধরেন, একটা সেকেন্ড, একটু ইয়া করি আর কি। ধরেন কোন কি সার্চ টার্চ দিছি বলা যায় না, বুঝেন না। সার্চ দিয়ে নি দাঁড়া। ধরেন মেক মানি অনলাইন, আমরা এটা লিখে একটু সার্চ দিলাম আর কি। মানে আমি তো যে পরিমনিটরি লিখে সার্চ দিই ভাই বারবার, এই কারণে আর কি। ধরেন একটু বন্ধ করে রাখলাম, দেখি অ্যামাজন, দেখি তো একটু। আচ্ছা, এটা ওইভাবে আসছে না। আচ্ছা, আরেকটা ধরো আমরা দিই, একটু দিচ্ছি দেখাচ্ছি, একটু দিচ্ছি। ধরেন বের করে নিই আর কি সার্চ দিই। ধরো দেখি, একটু সার্চ দিয়ে কি আসে দেখি। আসে নাই। আরেকটা মিনিট ধৈর্য ধরেন। সেটা ধরো আহ তাও আসেনি।
সাউন্ড করেন না ভাই, বন্ধ করে দেন, বন্ধ করে দেন। ধরে দাঁড়ান। কি যেন, এই মোহাম্মদ রাইয়ান হুসাইন। অফ করে দেন, আপনার সাউন্ড তো শুনবো ভাই, আপনার বাসায় কি? আচ্ছা, আমরা আমরা হচ্ছে আহ এই যে আহ কি যেন মনে হলো, এই যে মোহাম্মদ রাইয়ান হুসাইন, হ্যাঁ? আপনি লিখছেন যে পাবেন পাবেন, আপনার কাছে কেউ বলছে এই কথাটা লিখতে? হুম? আপনাকে কেউ বলেছে যে ভাই পাবেন পাবেন এই কথাটা লিখতে, কেউ বলেছে? হুম? কেউ তো আপনাকে লিখতে বলে নাই। হুদায় আপনি এটা করতেছেন কেন? বেশি উস্তাদ নাকি? আচ্ছা, আচ্ছা, আমরা ধরেন দেখাতে পারলাম না আর কি। মানে আমরা যখন কোনো একটা ধরেন, জাস্ট একটু বোঝানোর চেষ্টা করি। যখন ধরেন কোনো একটা কিওয়ার্ড লিখে আমরা সার্চ দিই এখানে, হ্যাঁ, তো এটা ধরেন ডিসপ্লে অ্যাড, হ্যাঁ, তো এইখানে তখন হচ্ছে টেক্সট অ্যাড দেখায়। মানে আমরা গুগল.com এ সার্চ দিলে যেমন টেক্সট অ্যাড দেখায়, কোনো ডিসপ্লে নেটওয়ার্কে, মানে ডিসপ্লে নেটওয়ার্ক মানে ইউটিউব তো একটা ডিসপ্লে নেটওয়ার্ক, ডিসপ্লে অ্যাড দেখায়। সেখানে যদি তুমি কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দাও, এই উপরের দিকে দেখবেন এই যে স্পন্সর্ড লেখা হয়ে টেক্সট অ্যাড দেখায়। তার মানে হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্কেও টেক্সট অ্যাড দেখাতে পারে, বাট টেক্সট অ্যাড বা ডিসপ্লে অ্যাড টেক্সট নেটওয়ার্কে দেখায় বা সার্চ নেটওয়ার্কে দেখায়, কিন্তু সার্চ অ্যাড ডিসপ্লে নেটওয়ার্কে দেখাইতে পারে। জিনিসটা দেখতে আসলে যে এরকম হয়, মানে ধরেন আমরা যখন স্ক্রিনশট নিয়েছিলাম, যে আমরা কোনো কিছু একটা অ্যামাজন প্রাইম লিখে সার্চ দিয়েছিলাম, এই রকম অ্যাড আসতো। এখানে দেখেন এগুলো কিন্তু ডিসপ্লে অ্যাড না, এগুলো হচ্ছে টেক্সট অ্যাড, অ্যাজ লাইক দ্যাট। পিপিসি অ্যাড বা সার্চ অ্যাড সেটা দেখাচ্ছে কোথায়? সেটা দেখাচ্ছে হচ্ছে ইউটিউবের মধ্যে, তাই না? ইউটিউবের মধ্যে। এই টেক্সট অ্যাড তোমার দেখাচ্ছে কোথায়? ডিসপ্লে নেটওয়ার্কে, মানে সার্চ অ্যাড দেখাচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক। তার মানে অনেক সময় এটা আমরা কন্ট্রোল করতে পারি, পরবর্তীতে শিখবো। তার মানে হচ্ছে যে ডিসপ্লে নেটওয়ার্কেও আমরা সার্চ অ্যাড দেখাইতে পারি। সাধারণত সার্চ অ্যাড দেখায় সার্চ নেটওয়ার্কে, ডিসপ্লে অ্যাড দেখায় ডিসপ্লে নেটওয়ার্কে। কিন্তু সার্চ অ্যাড ডিসপ্লে নেটওয়ার্কেও দেখাতে পারে, যেমন এটা। দ্যাটস ইট। বাট এটা আমরা করি না সাধারণত, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। দ্যাটস ইট, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা আসি যে গুগল অ্যাডসটা কিভাবে কাজ করে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি, হ্যাঁ। যে গুগল অ্যাডস কিভাবে কাজ করে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। Fine. যখন কিওয়ার্ড কি জিনিস সেটা আমরা শিখে ফেলেছি এখন। ধরেন যখন কোনো একটা কিওয়ার্ড লিখে আমরা সার্চ দিই, যখন কোনো একটা কিওয়ার্ড লিখে, তারা মিউট করে নি। হুম। যখন একটা কিওয়ার্ড লিখে আমরা সার্চ দিই, তখন গুগল অ্যাডস প্ল্যাটফর্ম প্রথমে চেক করে। যেমন ধরেন এখানে আমরা দেখতেছি কয়টা ভাই, এই একই কিওয়ার্ডের জন্য অ্যাড দিচ্ছে হোস্টগেটর একটা কোম্পানি, 2 নম্বর কোম্পানি এটু হোস্টিং, হোস্টিং 4টা, হ্যাঁ? এবং অনেক সময় অ্যাড এই নিচের দিকেও দেখায়, হ্যাঁ। অনেক সময় অ্যাড এই নিচের দিকেও দেখায়, এখানে হয়তো দেখাচ্ছে না। আমরা যদি আরেকবার একটু সার্চ দিই, দেখবেন অনেক সময় যেমন এখানে ক্লাউডটা, হোস্টগেটরটা, হোস্টিঙ্গার, দেখবেন অনেক সময় নিচের দিকেও অ্যাড, যেমন এই যে এখানে একটা দেখাচ্ছে এটু হোস্টিংটা, এখন দেখেন নিচে দেখাচ্ছে, হ্যাঁ। তার মানে এই যে যে পেজ, এটা আমরা এখন সার্চ অ্যাড নিয়ে কথা বলতেছি। সার্চ অ্যাড কিভাবে কাজ করে সেটা নিয়ে বলতেছি, তারপরে আমরা বলবো ডিসপ্লে অ্যাড কিভাবে কাজ করে, ওটা আমরা পরে আসছি। তাহলে গুগল অ্যাডস কিভাবে কাজ করে বা গুগল সার্চ অ্যাড কিভাবে কাজ করে এটা আমরা এখন শিখতেছি। ফাইন। সার্চ অ্যাড মানে কোন একটা কিছু লিখে এখানে সার্চ দিলে দেন অ্যাডটা দেখায়। কিন্তু ডিসপ্লে অ্যাড যখন এখানে দেখাইলো, তখন কি আমরা কোনো কিছু লিখে সার্চ দিয়েছিলাম ভাই? কোনো কিছু লিখে কিন্তু আমরা সার্চ দিই। যখন আমরা গোপাল ভাঁড় দেখতেছিলাম, এখানে কিন্তু কোনো কিছু লিখে আমরা সার্চ দেই নাই। আসেন আমরা ওই জায়গাটা একটু যাই। 1 মিনিট, 1 মিনিট, একটু ধৈর্য থাকতে হবে ভাই, হ্যাঁ? যখন আমরা এখানে
বাবা, যখন আমরা এখানে অ্যাড দেখতেছিলাম, আমরা কি কোনো কিছু লিখে সার্চ দিয়েছিলাম? না, আমরা একটা ভিডিও দেখতেছিলাম, ও ওর মতো এখানে এনে আমাদের অ্যাড দেখাইছে। আমরা যখন এইখানে অ্যাডটা দেখতেছিলাম প্রথম আলোতে এসে, তখন কি আমরা কোনো কিছু লিখে সার্চ দিয়েছিলাম? না, ও ওর মতো একটা দেখাচ্ছে। যখন আমরা এখানে একটা দেখেছি, আমরা কি কোনো কিছু লিখে সার্চ দিয়েছি? না, ও ওর মতো একটা দেখাচ্ছে, তাই না? তার মানে ডিসপ্লে অ্যাড একভাবে কাজ করে, আর এখানে সার্চ নেটওয়ার্কে আমরা যে ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলাম, যে কারণে ওয়েব হোস্টিং রিলেটেড অ্যাডভার্টাইজিং আমাদেরকে দেখাচ্ছে, সার্চ অ্যাড আরেক ভাবে কাজ করে। এখন আমরা সার্চ অ্যাড কিভাবে কাজ করে সেটা বোঝার চেষ্টা করি। আসেন, যখন আমরা কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিই, তখন এই কিওয়ার্ডটা নিয়ে ধরেন 100টা কোম্পানি অ্যাডভার্টাইজিং করতেছে, কিসের থ্রু দিয়ে? থ্রু গুগল অ্যাডস, এই প্ল্যাটফর্মটা থ্রু। তো গুগল অ্যাডস প্ল্যাটফর্ম প্রথমে কি করে? প্রথমে দেখে যে যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিয়েছে, ওই কিওয়ার্ডটা আমরা কিন্তু যে এখানে যে লেখাটা দেখতেছি না, এই জিনিস কিন্তু গুগল অ্যাডস প্ল্যাটফর্মের মধ্যে আমাদের ইনপুট দিতে হয়েছে, যে কারণে কিন্তু এটা দেখাচ্ছে। তো ওইখানে আমরা যাব আরো পরে, আমরা এখন শিখতেছি। ধরো এই হোস্ট গেটর বা ক্লাউড, গুগল ক্লাউড, এইটা তার গুগল অ্যাডস প্ল্যাটফর্মে এই জিনিসগুলো লিখে দিয়েছে বলেই সামন সার্চ দেওয়াতে এটা আমরা দেখতেছি। হোস্ট গেটর কোম্পানি, ও যখন একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, এবং যখন সে অ্যাডভার্টাইজিং করতেছে, এবং যখন সে ক্যাম্পেইনটা ক্রিয়েট করেছে, ক্যাম্পেইনটা কিছু পরে আমরা শিখবো, যখন ক্যাম্পেইনটা ক্রিয়েট করেছে তখন এই লেখাগুলো দিয়ে দিয়েছে বলেই আমরা এখানে এইভাবে দেখতে পাচ্ছি, তাই না? তার মানে কেউ যখন কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ দেয়, গুগল অ্যাডস প্ল্যাটফর্ম দেখে যে এই কিওয়ার্ডটা দিয়ে কতগুলো কোম্পানি অ্যাড চালাচ্ছে, প্রথম চেক করো। ধরেন 100টা কোম্পানি অ্যাড চালাচ্ছে, ফাইন। এইবার ও পরবর্তীতে ফাইন্ড আউট করে এই কিওয়ার্ডটা, এইটাকে আমরা বলি, এই অ্যাডের যদি আমরা একটু স্ট্রাকচার বর্ণনা করি, তাহলে প্রথম স্পন্সর লেখা থেকে ওটা দ্বারা বোঝা যায়। এটা হচ্ছে যে ওই যে কোম্পানি অ্যাড দিচ্ছে সেই কোম্পানির লোগো, এটা হচ্ছে কোম্পানির ব্র্যান্ড নেম, এইটা হচ্ছে ওই কোম্পানির ইউআরএল, এটাকে ডিসপ্লে পাথ বলে, পরবর্তীতে শিখবো। এইটাকে আমরা বলি হচ্ছে হেডলাইন। যদি আমরা গুগল সার্চ সেটের একটা স্ট্রাকচার বলি, তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে হেডলাইন, আর এইটাকে আমরা বলি হচ্ছে ডেসক্রিপশন, এইটাকে আমরা বলি হচ্ছে ডেসক্রিপশন। এছাড়াও কিছু এক্সটেনশন থাকে। ইয়েলো বার্ড নামে একটা ভদ্রলোক একটু ইয়ে করতেছেন আর কি, কৃমির ওষুধ, খুব দাম কম, যদি খুব বেশি ডিস্টার্ব করে একটা কৃমির ওষুধ খেয়ে নেবেন, কিন্তু আমাদের স্ক্রিনে বেশি দাগাদাগি করবে, ঠিক আছে? এতে কনসেন্ট্রেশনের ব্রেক হয়। আমার কাছে এটা প্রার্থনা, আপনার কাছে নাও হতে পারে, বাট সমস্যা নেই, এটা আমার ক্লাসে শুনতে হবে, নাহলে চলে যেতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, এখন ধরেন, তাহলে এইগুলোকে আমরা বলি ডেসক্রিপশন। এরপরও আরো বেশ কিছু জিনিসপত্র থাকে, সেগুলোকে আমরা বলি এক্সটেনশন, সেগুলো আমি আরো পরে আলোচনা করব। হেডলাইন। এইবার সে দেখে, প্রথমে 100 জন খুঁজে পাইল, এবার সে দেখে এই ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা সে তার হেডলাইনের মধ্যে ব্যবহার করেছে কি, ডেসক্রিপশনের মধ্যে ব্যবহার করেছে কি। এছাড়াও একটা এক্সটেনশন আমরা বলি, পরবর্তীতে আরো বিস্তারিত শিখবো, এক্সটেনশন নিয়ে পুরো একটা ক্লাস আছে 2 ঘন্টার। এক্সটেনশনের মধ্যে রেলিভেন্ট কিছু আছে কিনা, যদি দেখে হ্যাঁ আছে, কোনো জায়গা আছে কোনো জায়গা নাই, সে এটা চেক করে ফেলবে, চেক করাটা। এইবার যখন কোনো একটা ভদ্রলোক এই জায়গাটা ক্লিক করবে, ধরো এই অ্যাডে ক্লিক করলাম, ক্লিক করার পরে ধরেন আমি এখন অ্যাড দেখতেছিলাম, অ্যাডে ক্লিক করার পরে যেখানে আমাকে নিয়ে যাবে বা যেখানে আমাকে ল্যান্ড করাবে, আপনি এইখান থেকে এয়ারে উঠলেন, এক ক্লিকে আপনাকে এখানে এসে নামাই দিল। তার মানে এটাকে আমরা বলি হচ্ছে, মানে আমি এখানে এসে ল্যান্ড করলাম, এটাকে আমরা বলি হচ্ছে ল্যান্ডিং পেজ। তার মানে কোনো একটা অ্যাডভার্টাইজিং এর উপর, কোনো একটা অ্যাড এর উপর ক্লিক করার পরে সে আপনার ওয়েবসাইটের যে পেজে নিয়ে যায়, ওই পেজটাকে আমরা বলি হচ্ছে ল্যান্ডিং পেজ। আর বাদ বাকি ওয়েবসাইটে যত পেজ আছে সবগুলোকে আমরা বলি সাধারণ ওয়েব পেজ, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এই জায়গাটা নিয়ে আস, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। এখন এখানে আনার পরে এটা একটা ওয়েবসাইটের একটা পেজ, যেটাকে আমরা অ্যাডের ভাষায় এটাকে আমরা বলছি ল্যান্ডিং পেজ। এখন এই ল্যান্ডিং পেজে ওই কথাটা, যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিয়েছিল ওয়েব হোস্টিং, সেই কিওয়ার্ডটা কি এই ল্যান্ডিং পেজের মধ্যে আছে? ফ্যান্টাস্টিক। আচ্ছা, যদি থাকে এবং
এই ওয়েবসাইটের নেভিগেশন ঠিক আছে কি? খুব খেয়াল করে শুনতে হবে, প্রত্যেকটা কথা, এটা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো না জানলে মানে অ্যাডভার্টাইজিং এ ভালো পারফর্ম করা যায় না, করানো যায় না। এটা এই ল্যান্ডিং, এই ওয়েবসাইটের নেভিগেশন ঠিক আছে কিনা। নেভিগেশন মানে কি? ঠিক আছে, আমি একটা ভদ্রলোক ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলাম, হ্যাঁ আমার পছন্দ হয়েছে হোস্টিং, ঠিক আছে। ও হোস্টিং প্রিমিয়ার লিখসেল, ঠিক আছে, গেট ডিল, ও ভালো। তারপরে 70% অফ আছে, ও ভালো লাগলো, ক্লিক করলাম, ক্লিক করে এখানে আসলাম। এখানেও দেখলাম হ্যাঁ কথাবার্তা ঠিক আছে। এরপরে আমি কোথায় যাব, কোথায় নেভিগেট করব, কোথায় যাব মানে কোথায় নেভিগেট করব। দেখেন সুন্দর করে লিখে দিয়েছে গেট স্টার্টেড নাও, পছন্দ হয়েছে এখান থেকে কিনে ফেলো। অথবা ধরো তোমার এখানেও পছন্দ হয় নাই, আস্তে করে স্ক্রল করো, এখানে মোটামুটি কি কি সার্ভিস আছে একটু ফিচার বেনিফিট দিয়ে দিছে, হ্যাঁ। .com কত টাকা, এই এত টাকা, এই শেয়ার হোস্টিং কত টাকা, ভিপিএস হোস্টিং কত, ডেডিকেটেড সার্ভার, এগুলো কি জিনিস, এগুলো আমাদের জানার বিষয় না। যদি এরপরে তুমি কোথায় যাবে, আরে ভালো তো, আমার তো ভিপিএস হোস্টিং লাগবে, এই এত টাকা পার মান্থ, বাহ, এত রবি, বাহ, কি এরপরে আমি কোথায় যাব, নেভিগেট কোথায় হবে, কোথায় যাব। এই দেখেন সুন্দর করে এখানে গেট স্টার্ট লিখে দিছে। মানে এরপরে স্টেপে তুমি এখানে, তুমি এখানেও মোটিভেট হওনি, এখানে যাও। ঠিক আছে, ওয়েবসাইট অনলাইন ইজি স্টেপ, কি স্টেপ, ওইটু ওর বেনিফিট বলতেছে, ভাই তুমি যদি আমাদের ওয়েব হোস্টিং নাও তাহলে এই 3টা স্টেপে তুমি তোমার ওয়েবসাইট আপলোড করে ফেলতে হবে। ঠিক আছে, হইলো। আর কি আছে, ম্যানেজ ভিপিএন ডেডিকেটেড হোস্টিং এর মধ্যে কি আছে, ম্যানেজে কি হয়, এই ম্যানেজ ডেডিকেটেড সার্ভারে কি হয়, এটাও আমরা বুঝে ফেললাম। এরপরে কি করবা ভাই, কোথায় যাবা, কোথায় যাবেন বলেন। আবার এখানে বলতেছে সার্চ দাও। ঠিক আছে, এটাও ভালো হলো, এটাও ভালো হলো, এখানেও মোটামুটি ইয়াটিয়া দিছে। এই দেখেন সুন্দর কইরা এখানে আবার গেট স্টার্ট লিখেছে। এইগুলোকে আমরা বলি হচ্ছে একটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ। খুব ইম্পর্টেন্ট কথা, শুনতে হবে। আচ্ছা, এটা ঠিক আছে কি? এরপরে দেখে এই ওয়েবসাইটটা, এই যে আমরা ক্লিক করলাম, আমরা দেখলাম এই ওয়েবসাইটটা লোড হতে কত টাইম নিল। একটা স্ট্যান্ডার্ড হলো একটা ওয়েব পেজ লোড হতে 3 to 5 সেকেন্ডের মধ্যে হতে হবে, না হলে বাউন্স ব্যাক করে চলে যায়। কারণ দেখেন আমি ওয়েব হোস্টিং লিখে সার্চ দেওয়াতে কতগুলো কোম্পানি আসছে ভাই। তোমার এই হোস্টিগেটের বেটা লোড হতে 20 সেকেন্ড সময় লাগে, আমি বসে আছে, আমার ব্যান্ডউইথ খরচ আছে, আসে না। দরকার নেই, আস্তে করে কাটে দিয়ে আর একটাতে চলে। এই জন্য অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে একটা ওয়েবসাইট, একটা ল্যান্ডিং পেজ লোড হওয়ারও অনেক গুরুত্ব। স্ট্যান্ডার্ড কত, একটা ই কমার্স বিজনেসের জন্য অবশ্যই 3 to 5 সেকেন্ডের মধ্যে যদি লোড না হয়, তাহলে মানুষ ওয়েবসাইটে থাকে না, বাউন্স ব্যাক করে চলে যায়। আপনার এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু টার্গেটে নেই, কিন্তু এসে লোড দিতে টাইম হলো, টাকা কিন্তু কেটে নিয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। ঠিক আছে। আচ্ছা, লোড হতে কত সময় নিল, এটাও একটা ইম্পর্টেন্ট থিং। আরেকটা জিনিস হলো, একটা ওয়েবসাইটে বেশ কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ যখন তৈরি করা হয়, সেই ল্যান্ডিং পেজে কয়েকটা বিষয় থাকে খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের জানতে হয়। কেন এই কথাগুলো বলতেছি ভাই? কারণ যখন আপনাকে ক্লায়েন্ট কাজ দেবে, সে বলবে ভাই এই হলো আমার ল্যান্ডিং পেজ, এই হলো ভাই আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট, আমার বাজেট $200 পার ডে বা পার মান্থ, তুমি আমার ভাই এতগুলো সেলস আইনা দিবা বা এতগুলো লিড আইনা দিবা। এটা হচ্ছে যে সেলস কি জিনিস, লিড পরে শিখবে, এই জিনিসগুলো এটা তোমাকে বলবে, তাই না? তো যদি ধরেন যে আপনি অ্যাড কপি কি পরে শিখবো, অ্যাড কপি খুব সুন্দর লিখেছেন, সবকিছু ঠিক আছে, ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা ভালো হয় না, কোনো দিনও আপনার ভালো সেল আসবে না। এই জন্য ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ যেখান থেকে ভালো সিটিআর পাওয়া যায়, সিটিআর কি জিনিস একটু পরে আমরা শিখবো, যেটা একটা ভালো ল্যান্ডিং পেজ হওয়ার জন্য বেশ কয়েকটা বৈশিষ্ট্য আছে, কেন মানুষ এই ওয়েবসাইট এটা দেখবে, ক্লিক করবে এবং তোমার প্রোডাক্টটা কিনবে। এর জন্য কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকে। তোমার ওই প্রোডাক্ট বা সার্ভিসের ভ্যালু প্রপোজিশনটা থাকতে হয়। ওয়েবসাইটের ওই ল্যান্ডিং পেজ খোলার পরপরই একটা প্রোডাক্টের বা একটা সার্ভিসের ভ্যালু প্রপোজিশনটা উল্লেখ করতে হয়। যেমন ও লিখেছে পাওয়ারফুল ওয়েব হোস্টিং মেড ইজি অ্যান্ড অ্যাফোর্ডেবল, এইটাই হচ্ছে এই প্রোডাক্ট বা সার্ভিসের ভ্যালু প্রপোজিশন। ভ্যালু প্রপোজিশন কি জিনিস, সেই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। ভ্যালু প্রপোজিশন মানে হলো তোমার ওই প্রোডাক্ট বা সার্ভিস কি প্রবলেম সলভ করতেছে, কিভাবে করতেছে, এবং তোমার এই প্রোডাক্ট বা সার্ভিস দিলে কি বেনিফিট পাবে ওই ভদ্রলোক যার জন্য তুমি এই প্রোডাক্টটা তৈরি করছো।
তাহলে ভ্যালু প্রপোজিশন কাকে বলে? একটা প্রোডাক্ট বা সার্ভিসের ভ্যালু প্রপোজিশন কি জিনিস মার্কেটিং এর ভাষায়? ওই প্রোডাক্ট বা সার্ভিসটা কি, ওই প্রোডাক্ট বা সার্ভিসটা কেমন, এবং ওই প্রোডাক্ট বা সার্ভিসটা যদি সে নেয় তাহলে তার কোন প্রবলেমটা সলিউশন হবে, কোন ভ্যালুটা তার অ্যাড হবে, এবং এর ফিচার বা বেনিফিট। এই জিনিসটা যখন তুমি ডিফাইন করবা সেটাকে আমরা বলি হচ্ছে ভ্যালু প্রপোজিশন। খুব শর্ট করে লিখতে হয়, লেখা খুব কঠিন কাজ। কন্টেন্ট রাইটার বা কপি রাইটার যারা তারা খুব কষ্ট করে লেখে। ওই যে আমরা দেখছি না, অ্যারোমেটিক হালাল সাবান, তিব্বত 570 সাবান, মাথায় ঘষ নাকি পায়ে ঘষ, তারপরে হচ্ছে খাইতে খাইতে যাই বেলা, আর সির মজা কত। এই এই যে কপিগুলো, মানে এই যে ভ্যালু প্রপোজিশন বা কপি, এই জিনিসগুলো লেখা খুব টাফ। কিন্তু অনেক সময় চিন্তা করে, বা এক কাপ চা মানে বেশি কাপ, কি যেন একটাই সে বেশি কাপ চা, এরকম একটা ইয়া ছিল না, ড্যানিশের একটা বিজ্ঞাপন ছিল ছোটবেলায় আমরা দেখেছি। এই জিনিসগুলো লিখতে অনেক সময় লাগে, মাথা কাটাইতে। বাট আপনার তো ওটা লিখতে হবে না, চিন্তা আপনার নাই। আপনি শুধু বুঝবেন যে প্রপার ভ্যালু প্রপোজিশন আছে কিনা। দেখেন, এইটা কি জিনিস? ওয়েব হোস্টিং কেমন? খুবই পাওয়ারফুল। কি হয়? খুব অ্যাফোর্ডেবল এবং মেড ইজি। এইটাই আপনার এই প্রোডাক্টের ভ্যালু। এবং ওই ল্যান্ডিং পেজে একটা সিঙ্গেল সিটিএ থাকতে হয়। সিটিএ মানে নেভিগেশন কোথায় করে, কল টু অ্যাকশন থাকতে হয়। যেমন পৃথিবীর কোনো মানুষকে ধাক্কা না দিলে সে নড়ে না, ওইটাই ডিজিটাল মার্কেটিং এর ভাষায় আমরা বলি সিটিএ, কল টু অ্যাকশন। মানে কোনো একটা অ্যাকশন নেওয়ার জন্য কল করি। এটা আমি একটু উদাহরণ দিই এভাবে। যেমন আমার মতো যারা পাবলিক বাসে ওঠেন, তারা দেখবেন যে ধরেন আপনি বাসে, ঢাকা শহরে যারা বাসে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যান, ধরেন আপনি রামপুরা ব্রিজ থেকে যাবেন সায়েন্স ল্যাবে, আপনি দেখতেছেন যে কন্ট্রাক্টর মামা আইসা মানে একজনের পরেই আপনার কাছে টাকা চাইবে যে মামা ভাড়া দেন, তারপরেও আপনি মানিব্যাগে হাত হাত দেন না। তখন মামা এসে বলে মামা কই যাবেন, ভাড়াটা দেন। তখন কিন্তু আপনি মানিব্যাগে হাত দেন। তার মানে কি? কোন একটা অ্যাকশন নেওয়ার জন্য, মানে ভাড়াটা নেওয়ার জন্য কন্ট্রাক্টর মামা আপনাকে কি কইলো, ভাই টাকা দেন, মামা টাকা দেন। তখন কিন্তু আপনি টাকাটা দেন। এইটাকে আমরা বলি হচ্ছে কল টু অ্যাকশন। ডিজিটাল মার্কেটিং এর ভাষায় এটাকে আমরা বলি কি? কল টু অ্যাকশন, সিটিএ। তাই না? তার মানে এই যে তোমার পছন্দ হলো, এরপর তুমি কোথায় যাবা, এইটাকে আমরা বলি যে গেট স্টার্টেড নাও, মানে শুরু করো, মানে তুমি আমার এই প্রোডাক্টটা কেনো। এইটাকে বলি হচ্ছে আমরা সিটিএ বাটন। কিন্তু এটা একটা কল টু অ্যাকশন, যেহেতু একটা বাটন আকারে, এই জন্য এটাকে আমরা বলি সিটিএ বাটন, কল টু অ্যাকশন বাটন। কি বাটন? কল টু অ্যাকশন বাটন। এটা থাকতে হয়। যদি ধাক্কা না দেন এই ওয়েবসাইটের মধ্যে, এই ল্যান্ডিং পেজের মধ্যে যদি এই সিটিএ বাটন না রাখেন, ও সারাদিন দেখবে, কোনোদিনও আপনার এই প্রোডাক্ট সেল হবে না। এই জন্য মানুষকে ধাক্কা দিতে হয়। এই জন্য একটা সিটিএ বাটন লাগে। এবং সিঙ্গেল, যেমন ধরেন এখানে ক্লিক করলে একটাই নিয়ে যাচ্ছে, এখানে ক্লিক করলে একটাই নিয়ে যাচ্ছে, তা কিন্তু হবে না, হইব না ভাই। ঠিক আছে? সিঙ্গেল সিটিএ বাটন থাকতে হয়। ঠিক আছে? বা তোমার এটার জন্য একটা পেজে নিতেই পারে, কারণ এটা .com এর জন্য একটা, ইয়ার জন্য আলাদা আলাদা নিতে পারে, কিন্তু একটা সিটিএ বাটন থাকে, এটা একটা সিটিএ বাটন। এটা থাকতে হয়, ধাক্কা দিতে হয়, ভাই তুমি এখানে মোটিভেট হয়েছে, এখানে ক্লিক করো, তারপরে কেন। ঠিক আছে? এরপরে থাকতে হয় কিছু ভিজুয়াল থাকতে হয়। একটা ল্যান্ডিং পেজে কিছু ভিজুয়াল ইমেজ, গ্রাফিক্স থাকতে হয়। যেমন ধরেন এই যে 60% ও একটা ইমেজ, ওরা সব ধরনের এই কার্টুনিস্ট টাইপের ইমেজ ব্যবহার করে। ঠিক আছে? যেটা, এটা কিভাবে রিলিভেন্ট করে আমি জানি না, তবে এখানে ক্লাউডের ছবি টবি দেয়া আছে। যেহেতু ওয়েব হোস্টিং মানে কি, আমরা ওয়েবসাইটকে হোস্টিং করি ক্লাউডে, যে কারণে ও এই এই এনভায়রনমেন্টটা বোঝানোর জন্য একটা ক্লাউড ক্লাউড দিছে। এইটা কি জিনিস ভাই আমি জানি না, হয়তো বুঝাইছে। অন্যান্য পেজে গেলে হয়তো আমরা আরেকটু অন্যভাবে দেখতে পারবো। আমরা যদি হোস্টিং গারে যাই, দেখেন এখানে হয়তো ওরা অন্য ইমেজ টিমেজ ব্যবহার করবে, হ্যাঁ, যেটা ওয়েব হোস্টিং এর সাথে যায় আর কি। এখানে একটা ইমেজ লোড হয় না কেন, ফাঁকা দেখা যাচ্ছে, হবে নাকি? না, হইল না, না হওয়ার কথা। আচ্ছা যাই হোক, এখানে একটা ইমেজ দিচ্ছি, দেখেন। মানে দেখেন, এটা দেখা যাচ্ছে বিজনেস ডোমেন অমুক তমুক, মানে একটা ইমেজ ব্যবহার করতে, একটা ভিজুয়াল ব্যবহার করতে হবে, যেটা অবশ্যই তুমি যে বিষয় নিয়ে কথা বলতেছো তার সাথে রেলিভেন্ট হয়। দ্যাটস ইট। আরেকটা হচ্ছে কিছু সোশ্যাল প্রুফ দিতে হয়। তার মানে আপনি কতটা ভালো, এটা আপনার বইয়ের কাছ থেকে যতটা না বোঝা যাবে, তার থেকে বেশি বোঝা যাবে পাশের বাসার ভাবি আপনার সম্পর্কে কি মন্তব্য করে। কারণ আপনি বারান্দায় যে কি করেন এটা তো আমি জানেন। পাশের বাসার ভাবি যদি বলে আপনি ভালো লোক, তাইলে আপনি ভালো লোক ভাই। এই জন্য যে কোনো বিজনেসের সোশ্যাল প্রুফ, আপনি সারাদিন বলবেন আমার আপনার প্রোডাক্ট ভালো, আপনার প্রোডাক্ট ভালো, কিন্তু পাশের বাসার ভাবি কি বলে সেটা কিন্তু আমাদের, তার মানে কি, যারা আপনার প্রোডাক্ট অলরেডি কিনেছে তারা কি বলে, এইটাকে আমরা বলতে পারি রিভিউ। যেমন ধরেন, দেখি তো ওরা কোনো ইয়া ব্যবহার করেছে, যেমন এই যে এখানে এই যে সুরেশ গান্ধী, ম্যানেজার আইটি আইকন টেকনোলজি লিমিটেড, এই ভদ্র, তারপরে যে সিও, এই ভদ্রলোক দেখেন এই হোস্টিঙ্গারের
এই হোস্টিং ব্যবহার করছে এবং সে একটা স্টেটমেন্ট দিছে, সে একটা রিকমেন্ডেশন দিছে, সে একটা রিভিউ দিছে যে ভাই না, এদের মাল ভালো। এইগুলোকে আমরা বলি হচ্ছে সোশ্যাল গ্রুপ, মানে পাশের বাসার লোক কি বলতেছে। এইটা যখন থাকে, এটা মানুষের সাবকনশিয়াস মাইন্ড সাইকোলজিক্যালি এই জিনিসগুলো দেখলে মানুষ হচ্ছে যে ওই জিনিসটা নেয়ার প্রতি তার একটা ট্রাস্ট বিল্ড আপ হয়। এই জন্য একটা ইসে থাকতে হয়, কিসে থাকতে হয় ভাই, একটা ল্যান্ডিং পেজে এই জিনিসগুলো থাকতে হয়, তাহলে বেটার সিটিআর পাওয়া যায়, প্রোডাক্ট পারচেস প্রবাবিলিটি বেড়ে যায়। ঠিক আছে। এছাড়াও ধরো তোমার ফিচার বেনিফিট বলতে হয়, যেমন ধরেন এরা ফিচার বলেছে, এই দেখেন এইটার কি কি ফিচার আছে, 2 ইমেল পাবেন, আনলিমিটেড ব্যান্ডউইথ পাবেন, ফিচার বেনিফিট থাকতে হয়। এই জিনিসগুলোর কম্বিনেশন করে যখন আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করেন, তখন গুগল এটা সুন্দরভাবে নেয়। এখানে আসলে পারে মানুষ ভালো, মানে পারচেস প্রবাবিলিটি বাড়ে, ওই বায়ারটা সে ট্রাস্ট বিল্ড আপ হয়, সে মোটামুটি কিনে নেয়। যে কোনো ল্যান্ডিং পেজের ক্ষেত্রে আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, তখন এই ল্যান্ডিং পেজটা দেখবেন ও এই জিনিসগুলো ফলো করছে, এই 5টা জিনিস ফলো করছে কিনা। যদি ফলো করে তাহলে বুঝবেন যে ল্যান্ডিং পেজটা ঠিক আছে। এবং ভিজুয়াল গুলোর মাঝখানে একটা স্পেস রাখা, হ্যাঁ, যাতে পড়তে আরাম লাগে। যেমন ধরেন দিছে, যেমন এটা পড়তে আরাম লাগতেছে, ওরা একটা কালার ব্যবহার করেছে, এখানে সাদার উপরে এই লেখাগুলো একটু কালারফুল টুল ছোটখাটো কালারফুল করেছে, পড়তে আরাম লাগতেছে। খুবই ক্লামজি দিলেন, ব্যাড, ভালো না, তখন মানুষ বাউন্স ব্যাক করে এখান থেকে চলে যাবে, প্রোডাক্ট কিনবে না। এই জন্য ল্যান্ডিং পেজ ক্ষেত্রে এই জিনিসগুলো, এই জন্য প্রথম ক্লাসে বলেছিলাম একটু ইউএক্স ইউআই সম্পর্কেও যদি ধারণা থাকে, খারাপ হয় না, ওইটাতে আমার মাস্টার হওয়ার দরকার। কারণ আপনি একটা ল্যান্ডিং পেজের ইউএক্স ডিজাইনিং করবেন না, আপনি গুগল অ্যাডস এক্সপার্ট, কিন্তু আপনার জেনে বুঝার দরকার আছে যে কিনে ল্যান্ডিং পেজটা ঠিক আছে। তাহলে এর জন্য আপনার বেসিক জানার দরকার আছে, আমি যতটুকু পারলাম শিখাইলাম। এছাড়া আপনি আরো একটু জানতে পারেন, বাট এটা মাস্টার হওয়ার দরকার, একটু জেনে রাখা, যাতে আপনি বুঝতে পারেন যে ল্যান্ডিং পেজটা ইজ ইট ওকে, হ্যাঁ ওকে ওকে গো, গো হেড, ঠিক আছে, দ্যাটস ইট। এই জিনিসগুলো আমাদের জানতে হয়। এই সমস্ত জিনিসপত্রের উপর ভিত্তি করে গুগল একটা কোয়ালিটি স্কোর দেয়। কি দেয়? কোয়ালিটি স্কোর। কিসের কোয়ালিটি স্কোর? এই অ্যাডের কোয়ালিটি স্কোর দেয়। এই কোয়ালিটি স্কোরের একটা মান আছে 10, সর্বোচ্চ 10, সর্বনিম্ন 1। কাউকে গুগল হতাশ করে না, 1 থেকে 10। এই কোয়ালিটি স্কোরের ভ্যালু যার যত বেশি হয়, তার অ্যাড সবার উপরে দেখায়, তারপরে যার কম তার এখানে দেখায়, তারপরে যার কম এখানে দেখায়, তারপরে যার কম এখানে দেখায়, তারপরে যার আরো কম তার একটু নিচের দিকে দেখায়। এরকম করে 7 থেকে 8টা অ্যাড আপনি প্রথম পেজে দেখতে পারেন। এরপরে যারা ডিসকোয়ালিফাইড হয়, অন্তত এই কিওয়ার্ডের জন্য তার অ্যাড আর এই এখানে দেখায় না, হয়তো অন্য কিওয়ার্ডের জন্য তার আবার কোয়ালিটি স্কোর ভালো, সে প্রথমে আসতে পারে। এইটাকে আমরা বলি হচ্ছে, যে জায়গাটা অ্যাড দেখায় এই জায়গাটা আমরা বলি হচ্ছে, প্রথম অ্যাডটাকে আমরা বলি হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে অ্যাবসুলেট টপ পেজ। এই জায়গাটার নাম হচ্ছে অ্যাবসুলেট টপ পেজ। তার মানে কোন একটা কিওয়ার্ডের এগেনস্টে যার একটা সবার উপরে দেখায়, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাবসুলেট টপ পেজ। এরপরে যাদের অ্যাড দেখায় সেটাকে আমরা বলি টপ পেজ। তার মানে গুগল অ্যাডসে দুইটা জায়গা দেখে, একটা হচ্ছে অ্যাবসুলেট টপ পেজ মানে সবার উপরে, আর হচ্ছে যে, সরি, আর হচ্ছে যে যে এরপরে যারা দেখায় টপ। এখন আমাকে বলেন, এখন আমাকে বলেন, যে একটা অ্যাবসলিউট টপ পেজে আছে সেইখানে ক্লিক করার প্রবাবিলিটি বেশি, নাকি যে লোকটাই যে নিচের দিকে আছে সেখানে ক্লিক হওয়ার প্রবাবিলিটি বেশি? নিশ্চয়ই যে প্রথমে আছে সেখানে ক্লিক হওয়ার প্রবাবিলিটি বেশি, আর ক্লিক হওয়ার প্রবাবিলিটি এর কম। আচ্ছা, এখন প্রশ্ন হলো তাহলে আমাদের উদ্দেশ্য, এখন আমরা কি করি? আমরা একটা কি মানুষের ফাও দেখাতে চাই শুধু না, আমরা চাই যে অ্যাডটা দেখুক, এখানে ক্লিক করুক, ল্যান্ডিং পেজে আসুক, গেট স্টার্টেড করুক, সে কোনো একটা কিছু কিনুক, আমাকে পয়সা দিক। তার মানে আমার এই অ্যাডটা শুধুমাত্র যদি এখানে দেখে তাহলে কি হবে না, আমার অ্যাডটা শুধু দেখলেই হবে না, এখানে ক্লিক করাইতে হবে। তাহলে কোথায় অ্যাডটা দেখালে বেশি ক্লিক হওয়ার প্রবাবিলিটি? সবার উপরে। এই জন্য আমাদের যারা, আমরা ডিজিটাল মার্কেটার হচ্ছি বা গুগল এক্সপার্ট হচ্ছি, আমরা এমন সুন্দরভাবে অপটিমাইজ করা শিখবো বা এমন ভাবে করব যাতে আমার একটা অ্যাবসুলেট টপ পেজে রাখি। এই অ্যাবসুলেট টপ পেজে যে থাকবে, তার ইয়ে, ইয়া ক্লিক বাড়বে, তার ল্যান্ডিং পেজে যাওয়ার হার বাড়বে, তার কনভার্সন রেটও বাড়বে। পারচেস প্রবাবিলিটি বাড়া মানে কনভার্সন রেট, দ্যাটস ইট, ওকে। তাহলে বেসিক ভাবে যদি আমরা বলি, যদি কোনো একটা কিওয়ার্ড লিখে কেউ সার্চ দেয়, ওই কিওয়ার্ডটা দিয়ে দেখা যাচ্ছে যে 100টা কোম্পানি অ্যাড দিচ্ছে, ওরা প্রথমেই খুঁজে বের করে এই কিওয়ার্ডটা ল্যান্ডিং হেডলাইনের মধ্যে আছে কিনা, ডেসক্রিপশনের মধ্যে আছে কিনা, রিলেটেড অ্যাড এক্সটেনশন ব্যবহার করেছে কিনা,
এইগুলো তারপরে যে পেজে এখানে ক্লিক করার পরে ওটা ল্যান্ডিং পেজ দিয়েছে, ওই ল্যান্ডিং পেজে নিয়ে যাওয়ার পরে নেভিগেশন ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে যে যে কথাগুলো বললাম, মানে একটা ইয়া কেমন হয় আর এটা ল্যান্ডিং পেজের ইউএক্স ইউআই কেমন হয় আর ইউজার এক্সপিরিয়েন্স কেমন, ইউজার মানে এখানে ক্লিক, এখানে ধরেন ধরেন আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে নিয়ে চলে গেল ভাই ডিপ জলের আহো ভাতিজা আহো ওই পেজে। ওয়েব হোস্টিং এর সাথে এখানে ক্লিক করার পরে যে নিয়ে চলে গেল ডিপ জলের ওখানে আহো ভাতিজা আহো, এর কোনো সম্পর্ক আছে? তাহলে ঠিক নেই। অথবা লোড হতে 10 সেকেন্ড সময় লাগলো, তার মানে তুমি ডিসকোয়ালিফাইড। এই জিনিসগুলোর উপর ভিত্তি করে একটা কোয়ালিটি স্কোর দেয়। এই কোয়ালিটি স্কোরের মান যার যত বেশি হয় তার অ্যাড তত উপরে দেখায়। এটা হচ্ছে বেসিক ভাবে গুগল সার্চ অ্যাড কিভাবে কাজ করে সেটা আমরা শিখলাম। এটার আরো ডিটেলস হয়তো পরের ক্লাসে শিখবো। দ্যাটস ইট। এবার আমরা আসি ডিসপ্লে অ্যাড কাকে বলে, এটা আমাদের শিখতে হবে। তার মানে কোনো একটা কিওয়ার্ড লেখার সার্চ দেওয়ার পরে আমি যে রিলেটেড কিওয়ার্ড লিখেছি সেই রিলেটেড অ্যাডভার্টাইজিং আমাকে দেখাচ্ছে। এটা আমরা শিখে গেলাম কিভাবে। কিন্তু এখানে তো আমি কোনো কিছু লিখে সার্চ দেই নাই, তাহলে এই অ্যাড আমাকে দেখালো কেন? এই অ্যাড আমাকে দেখালো কেন? তাহলে এই অ্যাড আমাদের দেখার নিশ্চয়ই কোনো কারণ আছে। এই যে আমরা বলেছিলাম না কত ক্লাসে যে ভাই আপনার একটা কি একটা ইয়া করবেন, কি করবেন, আপনার একটা আপনার একটা হোমওয়ার্ক করবেন। হোমওয়ার্ক 2 ছিল যে আপনি সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত গুগলের কি কি সার্ভিস ব্যবহার করেন। এর মধ্যে দেখলাম কেউ গুগল থেকে স্ক্রিনশট নিয়ে পুরাটা মাইরা দিছে। উনি মনে করছে কি কুতুব আমি হয়ে গেছি ভাই, কিচ্ছু হয় না। আপনাকে বলা হয়েছে আপনি কি কি ব্যবহার করেন, আপনি একদম স্ক্রিনশট মানে পুরাটা ডাউনলোড টাউনলোড করে মাইরা দিছে। মানে কি বলছে সেটাও বোঝার চেষ্টা করেন না। আচ্ছা যাই হোক, এর মধ্যে অনেকে সুন্দর হোমওয়ার্ক দিয়েছে। সে সকালে গুগল শিট ব্যবহার করে, প্লে স্টোর ব্যবহার করে, ইউটিউব ব্যবহার করে, গুগল.কম ব্যবহার করে, ম্যাপ ব্যবহার করে। এই যে গুগল আপনার সবগুলো সার্ভিস ফ্রি দিয়ে দিয়েছে না ভাই, এগুলো কিন্তু ফ্রি দিয়েছে, কিন্তু এখান থেকে ও খেলা করে। কি খেলা করে? এই যে আপনি ম্যাপে যে কোথায় কোথায় সার্চ দেন, যেমন ধরেন আপনি সার্চ দিলেন কেএফসি, ও কিন্তু গুগল বুঝে ফেললো ও এই ভদ্রলোক রেগুলার কেএফসি তে যে খায় বা কোনো রেস্টুরেন্ট সার্চ দেয়, তাই না? তার মানে এই বিহেভিয়ারটা দেখে ফেল। এ গুগলে ওয়েব হোস্টিং লিখে সার্চ দেয়, এ গুগলে পরিমণির ভিডিও দেখার জন্য সার্চ দেয়, এ গুগলে মাহফুজুর রহমানের যে হিন্দি গানগুলো গাইছে এটা লেখার জন্য সার্চ দেয়। এই ভদ্রলোক ইরান আর ইসরায়েলের যুদ্ধ হচ্ছে এই রিলেটেড সার্চ দেয়, বা ইউটিউবে এই রিলেটেড ভিডিও দেখে, ঠিক আছে? অথবা প্লে স্টোরে যে সে ক্রিকেট টাইপের গেম খেলে, কেউ রেসিং টাইপের গেম খেলে, কেউ এই দাবা টাবা এই মানে ব্রেনিয়া হয় সেই ধরনের গেম খেলে। এটা একটা ব্যাপার। এছাড়া ধরো তুমি মানে অনেক প্ল্যাটফর্ম গুগলের ব্যবহার করো, ওই জায়গা থেকে গুগল বিহেভিয়ার অ্যানালাইসিস করে ও হচ্ছে আপনাকে এক একটা ভাবে ডিফাইন। যেমন একটা লোক এটার উপর ভিত্তি করে ও চিন্তা করে ও তার মানে ও দাবা খেলার প্রতি ইন্টারেস্ট আছে, ও থাকে। কিয়ামতের মাঠে 73টা কাতার হবে, আপনারা শুনেছেন না? গুগলের ও অ্যাড ইনভেন্টরিতে এরকম 73টা কাতার আছে, মানে 73,000ও থাকতে পারে। এক্সাম্পল দিচ্ছি স্যার, যার যেরকম বিহেভিয়ার, ধরেন আমি পরিমণি টাইপের ভিডিও বেশি দেখি, গুগল আমাকে ওর অ্যাড ইনভেন্টরিতে মানে অ্যাজ এ লাইব্রেরি, লাইব্রেরিতে কি হয় দেখেন যে ইতিহাসের বই একটা তাকে রাখে, সাহিত্যের বই একটা তাকে রাখে, কম্পিউটার সায়েন্সের বই একটা তাকে রাখে, ম্যাথমেটিক্স এর বই একটা তাকে রাখে, এরকম রাখে না? গুগলের অ্যাড ইনভেন্টরিতে এরকম মানুষের বিহেভিয়ার অনুযায়ী এক একটা মানুষকে এক একটা কাতারে রাখে। ওই কিয়ামতের মাঠের 73 কাতারের মধ্যে ধরো যে যারা ইসরায়েলের পক্ষে ছিল তারা এক কাতারে আছে, যারা ইরানের পক্ষে ছিল তারা এক কাতারে আছে, এরকম। এরকম ইন্টারেস্ট বেসিস যে যে ধরনের সার্চ দেয়, যে যা করে সেইটার উপর ভিত্তি করে ওই মানুষগুলোকে এক একটা ইনভেন্টরিতে রেখে দেয়। এই যে আমি এই একটা দেখতেছি, তার মানে গুগল আমার কোনো একটা অনলাইন বিহেভিয়ারের উপর ভিত্তি করে ও দেখেছে যে আমার এই ধরনের জিনিসের প্রতি ইন্টারেস্ট আছে, যে কারণে আমি কোনো কিছু এখানে লিখে সার্চ দিই, এই একটা আমারে দেখাইতেছে। যেমন এখানে আমি সার্চ দিচ্ছি, এখানে আমি সার্চ দিচ্ছি, এখানে আমার একটা অ্যাড দেখাচ্ছে, তার মানে ও আমার কোনো একটা বিহেভিয়ারের মধ্যে পাইছে এই মেনি সেটের প্রতি আমার একটা ইন্টারেস্ট আছে, যে কারণে এই অ্যাডটা সে আমি দেখেন আপনি এই ওয়েবসাইটে ব্রাউজ করেন দেখবেন আপনি অন্য অ্যাড দেখতে পারেন, আমি এটা দেখবো আরেকজন একটা দেখবে, কারণ আপনার বিহেভিয়ার কিভাবে ও বোঝে। এই দেখেন আমি সুন্দর করে skillupers.com এই জিমেলটা দিয়ে এই ব্রাউজারে লগ ইন করে রাখছি, এখন আমি যাই করি না করি ও ট্র্যাক, ঠিক আছে? অথবা আপনি জিমেইল ব্যবহার করেন না, জিমেইলের মধ্যেও
জিমেইলের মধ্যেও দেখবেন, এই জিমেইলের মধ্যে আপনি কোথায় মেল দেন এবং জিমেইলে আপনি যে লেখেন, ওখানে আপনি একটা মেল লিখতে ধরেন আপনি 2 লাইন লিখেছেন, ওর মধ্যে বিভিন্ন কিওয়ার্ড আছে না? হ্যাঁ, যে ভাই তুমি কেমন আছো, হ্যান ত্যান 717 অমক তমক, আমি ভালো আছি ভাই, ঠিক আছে, তুমি তো আমার ওই ইয়ার কি যেন পরিমণির ভিডিওটা পাঠাইলে না, একটা কিওয়ার্ড কিন্তু হয়ে গেল পরিমণি ভিডিও। গুগল কিন্তু এটাও বুঝে ফেলে, যে কারণে এই জিনিসগুলো তোমাকে ফ্রি দেয়। এবং দেখো তোমার এখানেও অ্যাড দেখা, এই যে প্রমোশনের মধ্যে, এই যে প্রমোশনের মধ্যে দেখেন আমরা যে সোশ্যালের মধ্যে এই দেখেন অ্যাড, এই যে অ্যাড লেখা আছে না, এখানে ক্লিক করেন। তার মানে এটা কিন্তু, এইটা যদি আমরা একটু ক্লিক করি দেখেন এই অ্যাডটা কিন্তু আমরা দেখতেছি গুগল থেকে দেখাচ্ছে। এটা আমাকে কেন দেখাচ্ছে ভাই? এই যে অ্যাডস তেরা কেন আমার দেখাচ্ছে, তার মানে আমার কোনো বিহেভিয়ারের মধ্যে পাইছে, যে কারণে এই ভদ্রলোক আমার এই অ্যাডগুলো দেখাচ্ছে। ঠিক আছে, এই যে গোডাডির অ্যাড আমাদের দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? আমার কোনো একটা বিহেভিয়ারের মধ্যে পাইছে, যে আমি ওয়েব হোস্টিং লিখে লিখে সার্চ দিই। আচ্ছা, কেন? এটা আমরা বুঝতে পারি, আপনিও বুঝতে পারবেন। এটা আমাদের একটা ইয়া ছিল। একটা মিনিট, মানে ইয়া হয়ে যাচ্ছেন কি ভাই? আরেকটু ক্লাস নেব, খুব বেশি বিরক্ত হয়ে যাচ্ছেন? বেশি বিরক্ত হয়ে যাচ্ছে নাকি ভাই? না 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 বস ভাই, কন্টিনিউ না, করেন। ভালো লাগতেছে, ভালো স্যার লাগতেছে। না বস ঠিক না। আছে স্যার। খুব ভালো লাগতেছে। কোনটা যে ভালো লাগে আর কোনটা যে ভালো লাগে না আপনাদের বোঝাও বস তো কন্টিনিউ মুশকিল। করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি দাঁড়ান তো একটা মিনিট, কোথায় যেন রেখেছিলাম, একটা যদি দেখাই তাহলে বুঝতে পারবেন, আপনিও দেখতে পারবেন এই লিঙ্কটা দিলে। কোথায় যে রাখছিলাম লিঙ্কটা, প্লিজ। এইটা, হ্যাঁ, এইটা সম্ভব। আপনি এই লিঙ্কটা গুগলে সুন্দর করে সার্চ, লিঙ্কটা দিয়ে দিবেন। ও দেখেন আমাকে বিভিন্ন কাতারে রেখেছে। দেখেন, ইউ রিসেন্ট অ্যাড টপিক, দেখেন আমার এই বিষয়গুলোতে, হ্যাঁ, এই যে ওয়েব হোস্টিং, গ্রাফিক্স, মাল্টিমিডিয়া সফটওয়্যার, মোটর ভেহিকেলস, ইভেন্ট শো, ফোন প্ল্যানস, ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ, এটা আপনি দেখেন এই বিষয়গুলোর প্রতি আমার ইন্টারেস্ট আছে। আমি এই জিমেল দিয়ে লগ ইন করে এই গুগলের বিভিন্ন, মানে গুগলে বিভিন্ন বিষয়ে হয়তো এই জিনিসগুলো দেখেন, হেয়ার কেয়ার, এই জিনিসগুলো নিয়ে আমি বিভিন্ন, দেখবেন আপনাদেরটা ডিফারেন্ট হতে পারে, হ্যাঁ। আপনি এই লিঙ্কটা আমরা এই ক্লাস নোটের শিটে দিয়ে দিই। ক্লাস নোটের শিটটা কই ভাই? ক্লাস নোটের শিটে এটা দিয়ে দিলে, ক্লাস নোটের এই লিঙ্কটা আপনারা সবাই আপনাদের ব্রাউজারে কপি করে দেখবেন, দেখবেন যে আপনার এই জায়গাটা এক একজনের এক এক রকম পাবে, অ্যাকর্ডিং টু ইউর ইউজার বিহেভিয়ার। গুগল আপনাকে এক এক কাতা রেখে, তার মানে কি দেখেন, আমি গ্রাফিক্স, মাল্টিমিডিয়া সফটওয়্যার, ভিটামিন এন্ড সাপ্লিমেন্ট এর মধ্যেও আছে। এখন ভিটামিন এন্ড সাপ্লিমেন্ট লিখে কেউ যদি অ্যাড ফ্যাড দেয়, তাহলে কিন্তু আমরা ইউটিউবে বা বিভিন্ন যে প্রথম আলোতে আমার ওই ধরনের অ্যাড ট্যাড গুলো আমাকে দেখাতে পারে, কারণ এই সমস্ত বিষয়গুলোতে আমার ইন্টারেস্ট আছে, গুগল অলরেডি বুঝে ফেলেছে। তাহলে ডিসপ্লে অ্যাড কিভাবে কাজ করে? ডিসপ্লে অ্যাড কাজ হচ্ছে ইন্টারেস্ট বেসিস। কিভাবে সে বোঝে ইন্টারেস্ট তোমার কোনটার প্রতি? গুগল সারা দুনিয়ার সবকিছু ফ্রি করে রাখছে, ওইটার মধ্যে তুমি বৈশা বৈশা যা যা করো ওই জিনিসগুলো নিয়ে অ্যানালাইসিস করে, করে তোমাকে এক একটা কাতারে রাখা দেয়। এইবার ওই রিলেটেড কোম্পানি যখন অ্যাড দেখায়, এরপর তুমি প্রথম আলোতে যাও, তুমি কোনো ব্লগ সাইটে যাও, তুমি কোনো অ্যাপে গেম খেলো, তুমি প্লে স্টোরে যাও, তুমি অমুক জায়গায় যাও, তোমার ওই রিলেটেড অ্যাড তোমার কাছে শো করে। গুগল বোঝে এই বিষয়গুলো তোর ইন্টারেস্ট আছে, যে কারণে ওই রিলেটেড অ্যাড তোমাকে দেয়। এইভাবে গুগল ডিসপ্লে অ্যাড কাজ করে, দ্যাটস ইট। এখন আমরা ছোটখাটো কয়েকটা বিষয় শিখবো, তারপরে আমরা আজকের ক্লাস শেষ করব। ঠিক আছে, নাকি আর নিবো না ভাই? চিল্লাই বলেন তো। এক্সিলেন্ট ক্লাস হচ্ছে, নেন। আমার ভালো লাগতেছে, কন্টিনিউ করেন। ভাই আচ্ছা কন্টিনিউ করেন ভাইয়া। কন্টিনিউ করেন। আচ্ছা, আমরা, ভাই আপনার কথা শুনলে না খুব ঠিক ভালো আছে লাগে, ভাই, কন্টিনিউ করেন। ব্যবহারে সন্তুষ্ট হয়েছে, হয়েছে ভাই, হয়েছে হয়েছে। আচ্ছা, এখন আমরা কিছু কিছু ছোট ছোট টার্মিনোলজি শিখব, এই ছোট ছোট জিনিস। প্রথমে আমরা শিখবো, আমরা ধরো রিস্ক কি জিনিস শিখবো, ইমপ্রেশন কি জিনিস শিখবো, সিপিসি কি জিনিস শিখবো, এই জিনিসগুলো আমরা একটু শিখবো। এই জিনিসগুলো আমরা একটু পরে শিখবো, না এই কয়টা জিনিস আমাদের একটু শেখা দরকার লাগবে। আচ্ছা, আসেন আমরা একটু শেখার চেষ্টা। ফ্যান্টাস্টিক। আচ্ছা, কোন একটা অ্যাড যখন আমরা দেখি, সেটা ডিসপ্লে অ্যাড হোক, ভিডিও অ্যাড হোক, টেক্সট অ্যাড বা পিপিসি অ্যাড, ওই অ্যাডের উপর যখন আমরা ক্লিক করি তখন একটা টাকা কেটে দেয়। এই পার ক্লিকে কত টাকা কাটলো,
এটার জন্য একটা ম্যাট্রিক্স আছে যেটা নাম হচ্ছে সিপিসি, কস্ট পার ক্লিক। এটার নাম হচ্ছে কি? কস্ট পার ক্লিক। এটা আমাদের জানতে হবে, এটা আমাদের হিসাব কিতাবের জন্য পরবর্তীতে লাগবে, কস্ট পার ক্লিক। তার মানে কোনো একটা আচ্ছা, কোনো একটা অ্যাড যখন আমরা দেখি, যখন একটা অ্যাড, ধরো কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, সেটা ডিসপ্লে হোক, ভিডিও, কোনো একটা অ্যাড তুমি যদি দেখো ভাই, তাহলে তুমি কিন্তু দুইটা কাজ করতে পারো, এর বাইরে কোনো কিছু করতে পারো। কি করতে পারো? কিছুক্ষণ এই অ্যাডটার দিকে ছায়া থাকতে পারো, অথবা এই অ্যাডের উপর একটা ক্লিক করতে পারো। ক্লিক মানে একটা অ্যাকশন, অ্যাডের উপর একটা অ্যাকশন নিতে, সেটা হলো ক্লিক। অথবা কিছু সময় ক্লিক না কইরা তুমি এই অ্যাডটা কিছু সময় দেখার পরে কাইটা দিয়ে চলে যাও। এই দুইটার বাইরে পৃথিবীর কোনো অ্যাডে কিছুই আর করা যায় না। আর সর্বোচ্চ বড়, খুব বেশি রাগ টাগ হয়ে গেলে এই স্ক্রিনের উপর একটা লাথি দিয়ে দিতে পারে। তবে লাথি দেওয়ার আগে একটু চিন্তা করে, ল্যাপটপটার দাম কিন্তু কম না। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কোনো একটা অ্যাড খানিক সময় ধরে দেখতে পারি অথবা ক্লিক করতে পারি। ওই যে একটা অ্যাকশন নিলাম, ক্লিক করলাম, এটার নাম ক্লিক। আর এই যে আমরা খানিক সময় ধরে দেখি, এইটার নাম ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলে ইমপ্রেশন। ইমপ্রেশন মানে ওই অ্যাডটা কতবার ভিউ হয়েছে। ইমপ্রেশন, আমরা যখন এর পরবর্তীতে ইমপ্রেশন শব্দটি উচ্চারণ করব, তখন আপনি বুঝবেন যে এই অ্যাডটা কতবার দেখাইছে। দ্যাট ইজ কল্ড ইমপ্রেশন। তাহলে আমরা ক্লিক কি জিনিস শিখলাম, ইমপ্রেশন কি জিনিস শিখে গেলাম। কথা বোঝা গেছে? আচ্ছা, এখন ধরেন আমি ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা লিখে সার্চ দিলাম, আরেকবার সার্চ দিলাম, দেওয়ার পরে আমি ক্লায়েন্টের এই অ্যাডটা আমি কয়বার দেখলাম ভাই? এর আগের বার একবার দেখলাম, এই একবার দেখলাম, আরেকবার আমি সার্চ দিলাম, তাহলে এই অ্যাডটা আমি কয়বার দেখলাম? তিনবার দেখলাম, এখনো কিন্তু ক্লিক করি নাই। আমি ধরো আরেকবার ইয়া দিলাম, কয়বার দেখলাম ভাই? ধরো দেখছি আর কি, ধরো আচ্ছা, এই যে ক্লাউড আসছে, কয়বার দেখলাম ভাই? চারবার দেখলাম। খুব ভালো কথা। তাহলে অ্যাডটা আমি চারবার দেখলাম, মানে আমি এই অ্যাডের চারটা ভিউ হলো। ভিউ হলো মানে চারটা ইমপ্রেশন। এখন আমি ক্লিক করি, এখন ক্লিক হলো কয়টা ভাই? একটা ক্লিক। তাহলে অ্যাডটা দেখলো কয়বার? চারবার। ক্লিক হলো কয়টা? একটা। ফাইন। তাহলে আমরা যদি ক্লিক থ্রু রেট, সিটিআর কাকে বলে, মানে ক্লিক থ্রু রেট মানে অ্যাড দেখার এগেনস্টে, মানে ইমপ্রেশনের এগেনস্টে তুমি কতটা ক্লিক পেয়েছো। আমি অ্যাডটা দেখলাম কয়বার? চারবার দেখলাম। ক্লিক করলাম কয়বার? একবার। তার মানে আমার এই অ্যাডটা চারবার দেখার এগেনস্টে একটা ক্লিক হয়েছে। এইটার যে রেশিও, সেটাকে আমরা বলি হচ্ছে সিটিআর বা ক্লিক থ্রু রেট। আসলে আমরা ক্লিক থ্রু রেটটা বের করা শিখে, এটা আমাদের লাগবে। খুব ভালো। এটা মনে রাখার জন্য একটা সহজ উপায় আমি মনে করি, সেটা হলো সি দিয়ে শুরু হয়েছে না, তার মানে সিটিআর মানে হচ্ছে ক্লিক ভাগ ইমপ্রেশন। এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ, পরের ক্লাসে আমি জিজ্ঞেস করবো, ও বলবে ভাই ইমপ্রেশন ভাগ কি। মনে রাখার সিস্টেম কি? সিটিআর এর শুরু হয়েছে কি দিয়ে? সি দিয়ে। তাহলে ক্লিক ভাগ ইমপ্রেশন। এখন আমি কয়টা ক্লিক করেছে? একটা ক্লিক করেছি। ভাগ দেখেছি একটা কয়বার? চারবার দেখেছি, মানে চারটা ইমপ্রেশন পেয়েছে, চারটা ভিউ হয়েছে, চার। ইকুয়াল টু কত ভাই? এটা কত হয়? এটা ভাগ করে বলেন না। 25, 2.25 হয়নি ভাই? আমি খুবই কাঁচা অঙ্কে। 0.25 হয় নাকি ভাই? একটু বলেন না ভাই, একটু বলেন, একটু বলেন না ভাই। 0.25 হয় রে ভাই, ক্যালকুলেটর চাপ দিয়ে দিলাম ছোটবেলা, বলেন না। এইটাকে 0.25 হলো। এইটাকে যদি আমরা একটু পার্সেন্টেজে নিতে চাই, কারণ সিটিআর আমরা সবসময় পার্সেন্টেজ নেবে যাবে, তাহলে এর সাথে 100 গুণ করে দাও। এইবার করলে কত হয় ভাই? গুণ করে দাও 100, তাহলে কত হয় ভাই? 25 না? তাহলে 25%, তার মানে আমার সিটিআর হলো 25%। তাহলে আমার সিটিআর হলো কত? 25%। তাহলে আমরা ক্লিক শিখলাম, ইমপ্রেশন শিখলাম, সিটিআর শিখলাম। এই যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে গুগল কি আমাকে ফাও ফাও ইয়ে করবে, টাকা কেটে নেবে না? এই যে আমি একটা ক্লিক করলাম, পার ক্লিকে কত টাকা কাটলাম, কত টাকা গুগল কেটে নিচ্ছে, সেইটার নাম হচ্ছে সিপিসি। কিওয়ার্ড কি জিনিস আগেই আমরা জানি। তাহলে রিস্ক কি জিনিস? আমি এই অ্যাডটা দেখেছি চারবার, ক্লিক করেছে একবার। আমি কি দুইজন মানুষ না একজন মানুষ? তাহলে আমার এই একটা রিচ হয়েছে একজনের কাছে। মানে ইউনিক কতগুলো মানুষ এই অ্যাডটা দেখছে, আমরা বলি হচ্ছে রিচ। কথা বোঝা গেছে? তার মানে
এই একটা যদি 10 জন ইউনিক মানুষ দেখে, একই মানুষ কিন্তু 10 বার দেখতে পারে, আমি 4 বার দেখে ফেলাচ্ছি, মানুষ কিন্তু আমি একজনই, তার মানে একটা রিচ হয়েছে একজন। যদি এটা 10 জন মানুষ দেখতো, রিচ হতো 10 জন, কিন্তু ওই 10 জন মানুষ 10 বার কেউ দেখতে পারে, তাহলে এটার ইমপ্রেশন হতো 10 10 100 রিচ হতো। হয়তো এখান থেকে 3 জন ক্লিক করছে, তাহলে ক্লিক ভাগ 100 দাও, 3 ভাগ 100, এরপরে করে দেখো সিটিআর কত। কথা বোঝা গেছে? এই হলো মোটামুটি আমাদের আজকের ক্লাস। যদি কারো কোনো প্রশ্ন থাকে করেন, শুনে ফেলি। আসসালামু আলাইকুম বস, নেভিগেশনটা একটু বলবেন? নেভিগেশন মানে কোথায় যাবেন, মানে এই আপনি অ্যাডটা দেখলেন, এই অ্যাডটা দেখার পরে ক্লিক করলেন, ক্লিক করার পরে এই পেজে আসলেন, এবার এই পেজে আসার পরে আপনি দেখতেছেন কোথায় যাবেন, নেভিগেট করবেন কোথায়, এই হলো নেভিগেট। আচ্ছা, এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য ডিরেকশন। এইটাই এইটাই navigate, এইটাই navigate। নেভিগেটর আর সিটিএ বাটন কি সেম? নেভিগেশন, ও মাই গড রে, আসতে ভাই। ধরেন আমি এখানেও ক্লিক করতে পারি, ধরেন আমি এই পেজে এসে এখানেও ক্লিক করতে পারি, কিন্তু এটা কি আমার সিটিএ বাটন না। তার মানে নেভিগেশন সিটিএ বাটনও হতে পারে, নাও পারে। স্যার আমার একটা তবে কোশ্চেন ছিল। তবে আমরা গাইড করার চেষ্টা করি, আমরা এই ল্যান্ডিং পেজে আসার চেষ্টা করি যে ভাই তুই এই পেজের মধ্যেই থাকবি, কারণ এই পেজের মধ্যে সব ইনফরমেশন দিছি, তুই যদি কোথাও যাস তাহলে গেট স্টার্টে ক্লিক করে কিনে ফেলবি ভাই। এইভাবে আমরা নেভিগেট করাইতে চাই। দ্যাটস ইট। তারপরে স্যার আমার একটা প্রশ্ন ছিল। আপনার মাইক ঠিক করে এসে প্রশ্ন করেন, আর প্রশ্ন ছিল এই কথা বলবেন না, আপনার প্রশ্নটা ডিরেক্ট বলা শুরু করবেন। স্যার আজকের আপনি প্রশ্ন করেন না, আপনি ডিসকোয়ালিফাইড ভাই, আপনার প্রশ্ন করা যাবে না, অন্য কেউ করেন। আচ্ছা আচ্ছা শামিম ভাই, ইউটিউবের ক্ষেত্রে ডিসপ্লে অ্যাডের 60-40 পার্সেন্টেজ হয়, মানে যে ভিডিওটা আপলোড করতেছে উনি হয়তো আচ্ছা 40 ভাই পায়। শুনেন 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 শুনেন, আমরা শিখতেছি গুগল অ্যাডস, আমরা অ্যাডসেন্স এর কোর্স করতেছি না, আমরা কোনো ব্লগ সাইট বানায় টাকা ইনকাম করাও চিন্তা করতেছি না। তো 60% কি 40% কত পার্সেন্ট দেয় ওইটা যদি নাও জানি, আমরা বেস্ট যেতে পারবো তাতে কোনো সন্দেহ নেই, এবং এই কোর্সের ক্ষেত্রে এটা কোনো কারণই না। এই প্রশ্ন বাদ। তারপরে স্যার এটা আজকের গুগলে সার্চ দিলেই বলে দেয়। হ্যাঁ, তারপরে হয়তো বা অনেক প্রশ্ন জাগতে পারে আগামী ক্লাসে কি এই মানে আজকের ক্লাস নিয়ে সব প্রশ্ন হ্যাঁ করলে করতে পারবেন, কোনো সমস্যা নেই, টিম ওয়ার্কও করবেন। তারপরে এখন কোনো প্রশ্ন থাকলে করেন, না হলে বাদ। আসসালামু আলাইকুম। জি। বস আমার কি ওমর ফারুক ভাই, ওমর সিনেমা দেখেছেন? না স্যার দেখি নাই। আচ্ছা ঠিক আছে, বস হোমওয়ার্ক কি হোমওয়ার্কটা আমি দিব, এটা আমার রেসপন্সিবিলিটি। ইজ ইট ইওর রেসপন্সিবিলিটি? আপনি এটা নিয়ে কথা বলতেছেন কেন? আপনার কোনো প্রশ্ন আছে? বস, রিস সম্বন্ধে একটু বলবেন বস। কি সম্পর্কে? রিস। রিস্ক মানে কতজন ইউনিক মানুষের কাছে পৌঁছাইছে তোমার একটা, সেটাই risk। স্যার আমি একটা কথা বলছি স্যার, ওয়েবসাইট লোডিং টাইমটা আমরা কিভাবে বুঝতে পারবো স্যার? ওই কি ল্যান্ডিং পেজের লোডিং টাইমটা বুঝিনি। 5 এটা তো সেকেন্ড। আপনি অনেক কিছুতে দেখবেন, যে জিটি ম্যাট্রিক্স ফ্যাট্রিক্স আছে না, গুগলের অনেকগুলো টুলস আছে, এগুলো দেখবেন যে লোডিং টাইম সেকার, ওয়েব পেজ লোড টাইম সেকার, এগুলো সার্চ দিবেন। কিছু এই জিনিসগুলো তো ধরেন আমরা যারা এসইও কোর্সে আমরা এই জিনিসগুলো শিখাতে হয়, আমাদের এই কোর্সের দরকার নেই, বাট এই যেগুলো একটু আমরা কিওয়ার্ড গুলো জেনে গেলে একটু সার্চ দিলে পেয়ে যাবেন আমার কিছু। ওকে বস, থ্যাংক ইউ। ভাইয়া বস আসসালামু ইমপ্রেশনটা আলাইকুম। কি আরেকবার বলবেন? কোনটা? ইমপ্রেশনটা ইমপ্রেশন মানে হলো ভিউ, একটা কতবার দেখেছে মানুষ, সেটাই হলো ইমপ্রেশন। বস, একটা একটা কিওয়ার্ড বা একটা প্রোডাক্ট নিয়ে কতজনে অ্যাড দিছে এটা আমরা কিভাবে দেখবো? এটা তো আপনি দেখতে পারবেন না, সাধারণত দেখার কোনো সুযোগ নাই, তবে বিভিন্ন টুলস আছে, আপনি কিছু কিছু জিনিস ওটা আমরা পরে আসবো, এক্স্যাক্টলি জানা যাবে না। ভাইয়া আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যখন কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি, তখন তো সার্চ অ্যাড দেখাচ্ছে, তো এটা কি শুধুমাত্র ফার্স্ট পেজে দেখায় নাকি সেকেন্ড পেজে, পরের পেজগুলোতে দেখায়? সাধারণত মানে ফার্স্ট পেজেরটাই আমরা চেষ্টা করব, সেকেন্ড পেজেও দেখাই না তা না, দেখাই। তবে সাধারণত আমরা ফার্স্ট পেজে দেখার চেষ্টা করব, কারণ সাধারণত অনলাইন বিহেভিয়ারে মানুষ পরের পেজে আর যায় না, ইসের ক্ষেত্রে মানে এই ধরনের ক্ষেত্রে পরের পেজে যাবে, ওগুলো তো সিটিআর ভালো আসে, এই আর কি। আচ্ছা, থ্যাংক ইউ।
আচ্ছা আসসালামু বস, আলাইকুম আমরা বস। যে আমাদের মেইন যে কিওয়ার্ডটা থাকে মানে প্রোডাক্টের, ওটা কি হেডলাইনে অবশ্যই লাগবে, তারপর ডেসক্রিপশনে অবশ্যই লাগবে, এটাই ভ্যালু তো প্রপোজিশন, অথবা? আমি বলেছি ভ্যালু প্রপোজিশন। তোমার এই প্রোডাক্টটা কি, কি কেন দরকার, এইটার বেনিফিট কি, এই জিনিসগুলো যদি সুন্দর করে লিখতে পারো সেটাই ভ্যালু প্রপোজিশন ওই প্রোডাক্টের, যে প্রোডাক্টটা নিয়ে তুমি ল্যান্ডিং পেজ বানাচ্ছ। আসসালামু আলাইকুম বস। হুম 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 অ্যাপটুলের টপ পেজ নিয়ে একটা প্রশ্ন আছে স্যার। হুম আমরা সাধারণত অ্যাড রান করার সময় চেষ্টা করব যে অ্যাপটুলের টপ পেজে আমাদের অ্যাডটা যাতে শো করে, হুম সেই জন্য যা কিছু করা দরকার সেটা আমরা করব। কিন্তু স্যার আমরা কি অ্যাডটা রান করার পরে বুঝতে পারবো যে আমার অ্যাডটা অ্যাপটুলের টপ পেজে দেখাচ্ছে কি কোন কোন জায়গায় দেখাচ্ছে? হ্যাঁ, কোন পেজে আছে এটা আমরা দেখাতে হবে, এগুলো আমাদের আছে, এবং নেক্সট ক্লাসে এটা নিয়ে আরো ডিটেলস কথা বলা হবে। ওকে বস, থ্যাংক ইউ। স্যার ইউএক্স ইউআইটা কি? ওই এই জিনিসগুলো বস আমাকে জিজ্ঞেস করেন না, আমি কিছু টার্ম বলে দিলাম, এগুলো একটু ইউটিউবে সার্চ দিবেন, একটু গুগলে সার্চ দিবেন, ওরা বলে দিবে। ইউএক্স, ইউজার ডিজাইন এক্সপিরিয়েন্স, আর ইউএস ইউজার ইন্টারফেস। যেমন একটা ইউজার এসে এটা দেখতেছে, তার মানে এটা ইউজারের ইন্টারফেস। এখন এখানে এসে সে কি এক্সপিরিয়েন্স করতেছে সেটা ইউজার এক্সপিরিয়েন্স। আমরা কি এক্সপিরিয়েন্স করাতে চাই, আমরা চাই যে ভাই তুই এনে যাই অন্য কোনো পেজে যাবি না, এই গেট স্টাডি ক্লিক করে আমার প্রোডাক্টটাকে, এই সেই এক্সপিরিয়েন্সটা যেন ভালো থাকে, এই জন্য ইউএক্স ইউআই ডিজাইনাররা এই কাজটা করে। বুঝতে পারছেন? তা আমরা এই যে গেট স্টার্টে ক্লিক করাচ্ছি, যদি যদি এটা না দিতাম তাহলে তো হাতড়ায় বেড়াইতো, কোথায় যাবো, তার মানে ইউজার এক্সপিরিয়েন্স খারাপ তোমার এই ল্যান্ডিং। দ্যাটস ইট। এটার আরো বর্ণনা আছে, আরো পড়ালেখা করবে, এটা নিয়ে বহু পড়াশোনা আছে। তারপরে বস বস কতজনের আমরা কাছে কি রিচ করে এটা কি বের করতে পারবো? কোনটা? কতজনের কাছে রিচ করলো আমার একটা, এটা কি বের করা যায়? এটা তো ফেসবুকে করা যায়, গুগলে করা যায় না মনে হয়। তারপর আমরা একটু দেখবো না এই ম্যাট্রিক্সটা আছে কি, এই আর কি। বস আমরা কি ল্যান্ডিং পেজের যে স্পিডটা ওইটা কি চেক করব নাকি পুরো ওয়েবসাইটের যে এই স্পিডটা ওইটা ল্যান্ডিং করব? পেজেরটাই করো ভাই, আপাতত ল্যান্ডিং পেজে ওইটা করলেই বোঝা যাবে। আর একটা টিপলেই কি, হাড়ির ভাত একটা টিপলেই বোঝা যায় না। বাদ হয়ে গেছে নাকি? আর কিছু? আসসালাম। জি বলেন 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 বলেন, বলে ফেলেন। বস ওই ক্লিক ইমপ্রেশন আর ওই যে রিচার্জ যে ক্যালকুলেট যেটা কিভাবে করা হয় এটা যদি আর একটু বলতেন তাহলে। কি ক্যালকুলেট কিভাবে করা হয়? ওই যে ওইটার হিসাবটা কিভাবে করা হয়, কি যেমন ক্লিক সিটিআরটা ইমপ্রেশন, জি জি জি, ওইটা কিভাবে করা হয় এটা আর একটু বললে মনে হয় বুঝতে সুবিধা ভিডিও হতো। দেখে নিবেন এখন। হ্যাঁ, ওই আচ্ছা ধার হয় আচ্ছা, না বিয়ের রাত্রি, তার হয় না আশ্বিন কার্তিক, বুঝছেন? ওকে ওকে। ভাইয়া আমার লাস্ট ক্লাসের হোমওয়ার্ক একটু প্রবলেম ছিল। ওই প্রবলেমটা সলভ করবেন হচ্ছে নিজেরা বৈশা, ওটা কোনো প্রবলেম না। এটা ইয়া বানানো প্যান্থিয়ন দিয়ে এটা কোনো প্রবলেমের মধ্যে পড়ে না, হাজার হাজার ভিডিও আছে, এটা আপনার করবেন। আচ্ছা, আপাতত কোনো হোমওয়ার্ক ওইভাবে নাই, জাস্ট এই ভিডিওটা মিনিমাম 2 বার দেখবেন, সাথে কি করবেন, উইথ রিয়েলাইজিং, প্রত্যেকটা কথা একটু রিয়েলাইজ করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আপাতত হোমওয়ার্ক। আচ্ছা, আমাদের একটা ইয়া ছিল, আহ ওই লাস্টের একজন, সাউন্ড করেন না আপনি, হ্যাঁ সমস্যা এটা বাংলাদেশ। আমাদের একটা ইয়া ছিল, ওটার নাম কি যেন ছিল, টিম মনে হয়, তাই না? টিম 18। এই টিমে ভাই আমি বন্ধ করে দিচ্ছি, তারপরেও খুলতেছেন কেন হাফিজ ভাই? আচ্ছা, এখানে আমাদের আমি এখানে এখানে হচ্ছে যে এই যে এই গ্রুপটা আছেন না, লাস্টে যারা জয়েন করছেন সবাই এই গ্রুপে জয়েন করবেন। লাস্টে যে মানুষগুলো এই গ্রুপে অ্যাড হয়েছেন সবাই এই টিম ক্রিয়েটিভিটিতে জয়েন করে ফেলবেন আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, প্রথম ক্লাসে কিন্তু খুব সুন্দর করে বলা আছে, এই ক্লাসগুলো তো আপনারা একটু ডিসকাস করবেনই, সিটিআর টিটিআর কিভাবে বের করবেন আরো হয়তো একটু ডিসকাস করবেন, তবে এই গ্রুপ যারা যারা গ্রুপ করেছেন তাদের মধ্যেই থাকেন। আর লাস্টে যারা জয়েন করেছেন সবার নামটা এখানে আমি ইয়া করে দিব একটু পরেই,
আপনারা সবাই এই গ্রুপটাতে অ্যাড হবেন, ঠিক আছে? এই আর কি, দ্যাটস ইট। আর হলো, আর কারো কোনো কিছু আছে নাকি? আর তো কিছু নাই মনে হয়, তাই না? আর সমস্যা কোনো হলো কিছু? 10 জন করে গ্রুপে আছে কিন্তু অ্যাক্টিভ না, সবাই অধিকাংশই অ্যাক্টিভ না। আহ, মানে এখন হচ্ছে যে ভাই দেখেন, এখানে সবাই হচ্ছে 18+। হ্যাঁ, আমি সর্বোচ্চ বলতে পারি, আমি আপনাকে মোটিভেট করতে পারি, আমি আপনাকে বলতে পারি, একটু কড়া কথাও বলতে পারি, কিন্তু আমি আসলে এই 10 জন মানুষকে এক জায়গায় কিন্তু করে দিতে পারবো না। এতটুকু বোধ শক্তি যদি আমাদের না থাকে, তাহলে এই সমস্ত কোর্স ফোর্স করে আসলে কিছুই হবে না, বুঝতে পারছেন? তো আমার এতটুকু বলার জিনিস। উদ্দেশ্য হলো হ্যাঁ, আমার আপনার বলার কথা আমি উদ্দেশ্য বুঝতে হলো পারছি। আচ্ছা বলেন, আপনার যে বলার আপনার উদ্দেশ্য। মাধ্যমে সবাইকে মোটিভেট মানে সবাইকে মোটিভেট করাই আমার উদ্দেশ্য আপনার মাধ্যমে আর হ্যাঁ কি। হ্যাঁ, এটা তো আমরা সবসময় মোটিভেট করে যাচ্ছি। আজকেও একটা ভিডিও দিছি আমাদের ইউটিউব চ্যানেল, দেখবেন, বা ফেসবুকে আমরা সব সময় মোটিভেশনাল কিছু কিছু ভিডিও দিই, খুব প্র্যাকটিক্যাল কথাবার্তা হয়, এবং ওই গতানুগতিক কথা না, একটু ডিফারেন্টই পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যাটা হলো, এর পরেও যদি কেউ না হয়, এই অ্যাডাল্ট মানুষদের এর বেশি আর কোনো কিছু করা যায় না। দেখবেন যে ওই কেরাতি খেলার একটা নিয়ম আছে, কেউ কারো মারে না ভাই, সে যেটা মারে ওইটা দিয়েই তারে মার দেয়া হয়। কিরকম? যেমন ধরেন কেউ একজন ঘুষি মারতে আসলো, সে ওই ঘুষিটা কিন্তু ঠেকায় না ভাই, আস্তে করে সরে যায়, ওর ঘুষিটা লাগে যে দেয়াল। বুঝতে পারছেন? তো অ্যাডাল্ট মানুষ এবং এটা ওই দেখবেন যে ওই শিক্ষা বিষয়ক, মানে অ্যাডাল্টদের লার্নিংটা কেমন হবে, কিডস বা বাচ্চাদের লার্নিংটা কেমন হবে, এইগুলোর উপরে অনেক পড়াশোনা। তো অ্যাডাল্টদের লার্নিং এর ক্ষেত্রে একটা কথা খুব জোর দিয়ে বলা হয় যে অ্যাডাল্টরা যেভাবে চায় সেভাবেই তাকে লার্ন করায়। এর বাইরে যদি আপনি যান, কখনোই হবে না। পৃথিবীর বহু বাবা মা, সেদিন তো একটা নিউজ দেখলাম যে ওই নেশা করতে এক ছেলে ওর বাপ মায়েরাই ফেলাইছে, লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। এই জন্য হচ্ছে অ্যাডাল্ট যারা, এদেরকে আপনি মারেন কাটেন যাই করেন, এরা ওর ওই গণ্ডির মধ্যে থেকেই কাজ করবে। ঠিক আমি ততটুকুই চেষ্টা করব, এর বাইরে আমি যেতে পারবো না। এর বাইরে গেলেও আসলে কাজ, ভাই তোমারে টাকা দিছি, তুই বেটা আমার কোর্স করার, তুই আমার রাগ করার কে রে ভাই? ধরেন কেউ বলবে না এখানে, তুই বলে হালাইতে হবে, অ্যাডাল্ট, ঠিক আছে? এই আর কি। তো সব মিলিয়ে ওই আফ্রিকান একটা প্রবাদ আছে, যদি তুমি দ্রুত যেতে চাও তাহলে একা যাও, আর যদি অনেক দূর যেতে চাও তাহলে একসঙ্গে যাও। তো আমরা তো আসলে অনেক দূর যেতে চাই, এই জন্য আমরা একসঙ্গে যাই, এই জন্য টিম ওয়াইজ যেতে চাই। এরপরও যদি আপনারা টিম ওয়াইজ না আগান, তাহলে ভাই কেমনে হবে? কেউ একটু, মানে ধরেন কেউ একটু, আর প্রোয়েক্টিভলি কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে আসলে, তাই না? যেমন ধরেন আপনি যে কথাটা বললেন কেউ আসে না ভাই, আপনি তো এই 10 জনকে কি টিমে আছে এবং হোয়াটসঅ্যাপে অ্যাড করেছেন, সবার ফোন নাম্বারও আছে, একবার কি ফোন দিয়ে দেখেছেন, এই বেটা আসুস না কে? একসাথে টিম ওয়ার্ক করি, তাই না? আসেন না কেন ভাই, আসেন না একটু বসি ভাই, আরে ভাই আমাদের তো সামনে অনেক কাজ, আসেন না, হয়েছেন একবার ফোন নাই কিন্তু। সো প্রোয়েক্টিভলি কাউকে না কাউকে আসলে এগিয়ে যেতে হবে আর কি, ঠিক আছে? কেউ, মানে কাউকে না কাউকে এসে একবার বলতে হবে এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। একজনকে না একজনকে তো বলতে হবে, নাহলে তো ভাই হবে না, স্বাধীন হবে? এই আর কি। এর বেশি ভাই বলতে পারবো না, বেঁচে থাকলে প্রচুর কথা হবে। হ্যাঁ, আর আমরা এই ডকশিটটার লিংক পাবো কোথায়? এই লিঙ্ক গুলো আমি আরেকবার করে দিয়ে দিচ্ছি আর কি, গ্রুপে আমরা দিয়ে দিয়েছিলাম। হুম, প্রথম ক্লাস তো আমাদের আর হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিচ্ছি, মানে দিয়ে দিচ্ছি এই লিঙ্ক। এরপরে তো আর কোনো কথা থাকে না, থাকে? প্রথম ক্লাস করছেন কি না করছেন থাকে না কিন্তু। তাহলে বেঁচে থাকলে প্রচুর কথা হবে, ওভার।